আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়, ঠিক আছে, প্রথম অধ্যায় নিয়ে কি করব, কথাবার্তা বলবো। সো চলো আমরা আস্তে আস্তে কি করি, শুরু করি। আমাদের আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা শুরু করি আর কি, ঠিক আছে। সকল কিছু যদি ঠিক থাকে তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দিও, তাদেরকে একটু মেনশন করে দিও, যাতে আমরা একসাথে কি করতে পারি, ক্লাসটা শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। কথাবার্তা বলবো। রকি, লাইট কারো লাগবে? ওকে, ধন্যবাদ। ওকে, সো তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, প্লাস আমার বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তাহলে আমরা আস্তে আস্তে কী করবো, আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা প্রথম অধ্যায়টা পড়বো, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার। তো আমাদের মোটামুটি আর মাত্র একটা লেকচার আছে আর কি, আজকের ক্লাসটা হয়ে গেলে আমাদের আজকে হচ্ছে কি ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা কি করব, কথাবার্তা বলবো। ওকে, তো আমরা যেহেতু আজকে প্রথম চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো, প্রথম চ্যাপ্টার থেকে আমাদের প্রতি বছরই, প্রথম চ্যাপ্টারটা থেকে আমাদের প্রতি বছরই একটা সিকিউ কিন্তু আসেই। ওকে, প্রতি বছরই কিন্তু একটা সিকিউ মাস্ট ইনশাল্লাহ তোমাদেরও আসবে প্রত্যেকটা বোর্ডেই। এবং এবং আমি যদি বলি তাহলে তোমরা বলতে পারো হচ্ছে 3 থেকে 4টা, ঠিক আছে, মোটামুটি 3টাই দেখা যায় বেশি আসে, তাহলে 3 থেকে 4টা এমসিকিউ কিন্তু কী হবে বলো তো, আসে। সো এই অধ্যায়টা একদম সবচেয়ে সহজ। আমি যদি বলি আইসিটি বইয়ের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় কোনটা, তাহলে হচ্ছে আমি নাম নিব হচ্ছে এই প্রথম অধ্যায়টা। ওকে, কারণ এখানে এত বেশি ঘুরে পেঁচায় কোশ্চেন নাই। তুমি যদি একটু করে বুঝো, বারবার যদি একটু করে উদ্দীপকগুলো যদি ভালো মতো পড়ো, বিগত বছরের কোশ্চেনগুলো যদি সলভ করো, তাহলে দেখবা তুমি সব কিছু কী করতে পারতেছো, আনসার করতে পারতেছো, ঠিক আছে। সো আজকের এই ক্লাস থেকেই আমরা ইনশাল্লাহ 13 থেকে, ঠিক আছে, আমি 15ই বললাম, আমাদের 15 মার্কস কি হয়ে যাবে বলতো, প্রস্তুত হয়ে যাবে। ওকে, সো তোমরা যদি একটু করে খেয়াল করো, আমরা তৃতীয় অধ্যায় পড়ছি, তৃতীয় অধ্যায়ে যদি আমরা ধরি 25 নাম্বার, তৃতীয় অধ্যায়ে 25, পঞ্চম অধ্যায়ে তুমি যদি ধরো 25, 25, 25, 50 অলরেডি ডান। দেন হচ্ছে আমাদের আইসিটি ফোর্থ চ্যাপ্টার, যেখানে হচ্ছে আমরা আরও 10, আর ওখানে যদি 3টাও এমসিকিউ ধরি তাহলে 63, আর আজকের ক্লাসে যদি আমরা ধরি তো মোটামুটি 75 নাম্বারের জিনিস তুমি যদি যে 4টা অধ্যায় পড়ানো হইলো আর কি করলেই হয়ে যাবে। বাট আমরা রিস্ক নিব না। অনেকে দেখা যায় পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং দেখা যায় অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে পরীক্ষার হলে, অনেকে প্যানিক করে ফেলে পঞ্চম অধ্যায়ে। সো সেই প্যানিকটা যাতে না হয় সেজন্য আমরা অবশ্যই দ্বিতীয় অধ্যায়টা পড়বো। দ্বিতীয় অধ্যায়ে আবার একটু ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো ভাইয়া ধরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, দেন আবার অনেকে দেখা যায় তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশে অনেকে দেখা যায় একটু ঝামেলা করে সরলীকরণ করতে গিয়ে, সরলীকরণ না পারলে আবার ন্যান নোট দ্বারা বাস্তবায়ন পারে না, ওইখানে একটা ঝামেলা হতে পারে। সো এই জন্য আমরা সেফটি হিসেবে রাখার জন্য কি করতে হবে, আমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে। সো তোমরা যারা এখনও মানে পঞ্চম অধ্যায় বা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস নিয়ে প্যারা খাচ্ছ, তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা প্রথম অধ্যায়টা অবশ্যই পড়বা, অলরেডি তুমি 13 মার্কস নিশ্চিত। দ্বিতীয় অধ্যায় তো পড়লে মোটামুটি হচ্ছে 15 মার্কস ধরো, দ্বিতীয় অধ্যায় থেকে তুমি করে ফেললা, ঠিক আছে, তাহলে 13 আর 15 মোটামুটি 28। তৃতীয় অধ্যায় থেকেও হচ্ছে তুমি 12 মার্কস সংখ্যা বুদ্ধি থেকে তুলতে পারছো, তার মানে 40 কিন্তু হয়ে গেল। ওকে, দেন চতুর্থ অধ্যায় থেকে তুমি আরও 12 থেকে 13 মার্কস, মানে 55 মার্কস মোটামুটি তোমার হয়ে গেল এখান থেকে, ঠিক আছে। তোমার এ প্লাসের জন্য লাগবে কত, তুমি যদি 60 পাও, মোটামুটি পরীক্ষায় 20 তো দিবেই, তো তুমি যদি 60 পাও তাহলে কিন্তু হয়ে যায়। সো তুমি যদি প্রথম 4টা অধ্যায় ভালো মতো পড়তে চাও, মানে সি প্রোগ্রামিংটা একটু বাদ বাদ না দিয়ে একটু হালকা পাতলা পড়বা আর কি, ঠিক আছে, ওই যে ফর লুপগুলো আছে সেগুলো যদি পড়ো তাহলে মোটামুটি দেখা যায় তোমরা একটা কি করতে পারবা, ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, সাউন্ড তো ঠিক থাকার কথা, সাউন্ড কি ঠিক নাই?
অধ্যায় ভালো মতো পড়তে চাও, মানে সি প্রোগ্রামিং। ওকে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড একদম পারফেক্ট। তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি। এখানে হচ্ছে আমরা কোনো এতদিন দেখবা ভাইয়ার ক্লাসে কি করতাম ভাইয়া, মানে হচ্ছে তোমাদের লেকচারের শুরুতে আগে দিতাম কোন টাইপটা থেকে কয়টা আসছে। ভাই এখানে কোনো টাইপ দেখবো না, আমরা সব কিছুই পড়তে হবে, সব কিছুই পড়তে হবে। এখানে 7 থেকে 8টা টপিক আছে, নাকি সম্ভবত 9টা টপিক আছে, 9টাতে 9টা টপিকই কী করতে হবে ভাইয়া, পড়তে হবে। ওকে, তা চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের যে টপিকটা শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসের প্রথম টপিকটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। তো প্রথমে শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ভার্চুয়াল রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি মানেই বুঝতে পারতেছি, ঠিক আছে, আসলে বাস্তবিক অর্থে সত্য নয়, ঠিক আছে, এমন একটা কি করবে, ফিল দিবে, এটাই হইতেছে কি ভাইয়া, এটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি। তো সবার আগে প্রথমে প্রশ্ন আসবে ভার্চুয়াল রিয়ালিটি কাকে বলে, সিকিউ কতে কিন্তু আসবেই, কোনো না কোনো একটা বোর্ডে আসবে। এখান থেকে আরও কিছু ক নাম্বার কোশ্চেন আছে, ঠিক আছে, আমি যদি সময় পাই তো তোমাদের একটা কখর শীত দিলেও দিতে পারি, ঠিক আছে, সময় পাইলে। আর আরও কয়েকটা দিন যাক, মানে তোমাদের কোর্সটা একটু শেষ হোক, দেন হচ্ছে প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের উপর তোমাদের বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো দাগায় একটা কি করে দিব, তোমাদের পিডিএফগুলো দিয়ে দিব, ঠিক আছে। কারণ বইয়ের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো, এই যে স্লাইডগুলো আসলে এই স্লাইডগুলো কিসের জন্য তৈরি করা হয়েছে, আলটিমেটলি তুমি যাতে সিকিউতে একদম বেস্ট মার্ক পাও, ঠিক আছে। এমসিকিউতে কি পাবা না, এমসিকিউ এগুলো অনেক কিছু আছে, কিন্তু আরও এক্সট্রা কিছু এমসিকিউ তোমাদের বই থেকে পড়তে হবে, সেই জিনিসগুলা ভাই কী করবো স্লাইডগুলোতে দাগে দিব, ঠিক আছে, বাট একটু পরে দিব। আর তোমাদের চতুর্থ অধ্যায়ের একটা কি আছে, লেকচার আছে, আমি জানি ওই এমসিকিউটা আমি নেই নাই, সেটা হচ্ছে ইনশাল্লাহ নিয়ে নিব। আসলে এই উইকে ভাইয়ার হচ্ছে টানা 2টা পরীক্ষা পড়ে গেছে, ঠিক আছে, আগামীকালকে একটা পরীক্ষা আছে, দেন বৃহস্পতিবার একটা পরীক্ষা আছে। সো পরীক্ষাটা একটু শেষ হোক, একটু প্যারাটা কমুক, দেন হচ্ছে ভাই কী করবো ইনশাল্লাহ নেক্সট দিন নিয়ে নিব, মানে শীঘ্রই তোমরা ওই চতুর্থদের এমসিকিউ যে ইয়ারটা আছে সেটাও পেয়ে যাবা। ওকে, কোনো সমস্যা হবে না। সাউন্ড কম লাগে, সাউন্ড কম না, সাউন্ড ঠিকই আছে, ঠিক আছে, আমি নিজের মোবাইলে চেক করছি সাউন্ড ঠিকই আছে, তাও যদি কম লাগে আরেকটু উপরে নিলাম। ওকে, আচ্ছা আসি তাহলে। তো যেটা বলছি ভার্চুয়াল রিয়ালিটি কাকে বলে, আসবে পরীক্ষায়। ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম, ঠিক আছে, একটা কম্পিউটার নিয়ন্ত্রিত কি থাকবে, সিস্টেম থাকবে, যাতে মডেলিং বা অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে কি করে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। তোমরা দেখতে পারো হচ্ছে তোমাদের যে গাইডগুলো আছে সেইখানে কি হইতে পারে আরেকটু সহজ, বা তোমাদের বইগুলোতে আরেকটু সহজ কি থাকতে পারে, কিছু ইনফরমেশন থাকতে পারে, সেটাও তোমরা লিখতে পারো, ভাই কোনো প্যারা নাই। ওকে, সহজ কিছু যে জিনিস আছে সেই সহজ জিনিসগুলো হচ্ছে তোমরা কি করতে পারো ভাইয়া, দিতে পারো, নো প্রবলেম। ওকে, সহজ জিনিসগুলো হচ্ছে তোমরা কি করতে পারো, একটু করে এখান থেকে দিতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়ালিটি কাকে বলে, সেটার একটা সংজ্ঞা। ওকে, তো ভার্চুয়াল রিয়ালিটি থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে ভাই এখানে লিখে দিব, তোমাদের কোনো টেনশন করার নাই। প্রথম হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে কিছু জিনিস আছে, যেমন কি আছে, একটা আছে চশমা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে চশমা আছে বা হেডসেট আছে, আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা এমসিকিউতে আসে, সেটা হচ্ছে মাথায় বসানো ডিসপ্লে, যেটাকে আমরা বলে থাকি এইচএমডি। মাথায় বসানো যে ডিসপ্লেটা, হেড মাউন্টেড ডিসপ্লে, এই হেড মাউন্টেড ডিসপ্লেকে আমরা কি বলে থাকি, এইচএমডি। তাহলে এই এইচএমডি কোথায় পাই, এইচএমডি পাই ভার্চুয়াল রিয়ালিটিতে। ওকে, আর এইখানে যে পরিবেশটা, এই পরিবেশটা কি, এই পরিবেশটা হচ্ছে একটা ত্রিমাত্রিক, ঠিক আছে, এই যে পরিবেশটা আছে এই পরিবেশটা হচ্ছে কি একটা ত্রিমাত্রিক পরিবেশ। ওকে, যেখানে আসলেই বাস্তবিক অর্থে তুমি সেই কাজটা করতেছো, সেই জিনিসটা মনে হবে আসলে তুমি বাস্তবে করতেছো না। যেমন অনেক ক্ষেত্রে দেখবা ড্রাইভিং চালনা, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাকে বলবে সামরিক বাহিনীদের প্রশিক্ষণে, এছাড়াও হচ্ছে বিভিন্ন শিক্ষামূলক যে সকল কাজ কারবার আছে সেখানে কি করা হচ্ছে, ভার্চুয়াল রিয়ালিটি প্রয়োগ করা হচ্ছে। এছাড়াও যে টগি ফান্ডল আছে না বসুন্ধরাতে, ঠিক আছে, ওইখানে হচ্ছে দেখবা হচ্ছে কি আছে, এই আকর্ষণীয় যে গেমসগুলো আছে ওইখানে কিন্তু কি এই ভার্চুয়াল রিয়ালিটির যে জিনিসটা আছে সেটা কিন্তু কি করা হচ্ছে বলতো, ইউজ করা হচ্ছে। ওকে, তো এইগুলো হইতেছে ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কিছু কথাবার্তা এখানে বলা আছে। তাহলে এইচএমডি কোথায় ব্যবহার আমরা দেখতে পাই, আমরা ভার্চুয়াল রিয়ালিটি দেখতে পাই। ওকে, সো এই স্লাইডটা থেকে এই কয়েকটা জিনিস জাস্ট একটু করে দেখলেই হবে, আমাদের আর কিছু লাগবে না। এবার আসে আমাদের এই ভার্চুয়াল রিয়ালিটি তৈরির উপাদানগুলো, উপাদান কি লাগবে না ভাই, উপাদান লাগবে না, জাস্ট খালি একটু সিমুলেটর, ঠিক আছে, কম্পিউটার সিমুলেটর বা সিমুলেশন অনেকবার শুনবা। এই জিনিসটা কি দেখো, এই রিয়েলিটি সিমুলেটর হলো এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে। ইফেক্টর কি, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও প্রসেসিং ইত্যাদি করার জন্য যে ইয়াগুলো থাকে আর কি, এই ইফেক্টরকে, ইফেক্টর হলো বিশেষ ধরনের ইন্টারফেস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে যোগাযোগ সাধন করে, ঠিক আছে। যেমন কি এই মাথায় যে একটা ডিভাইস বসাবে সে একটা কাজ করবে, তারপর তোমাকে হাতে কিছু একটা দিবে, গ্লাভস দিবে, ঠিক আছে, তারা কি করবে, যোগাযোগ সাধন করবে তুমি যে কাজগুলো করতেছো, ঠিক আছে। যেমন বাইক চালানোর সময় দুম দুম করে ইয়া করতেছো,
তো এই যে কাজগুলো আছে এই কাজগুলো ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে করা হয় আর কি। তো এই যে ভার্চুয়াল রিয়েলিটির যে উপাদান জাস্ট একবার রিডিং পড়বো, এগুলো মেইন পড়ার দরকার নাই, যেগুলো পড়তে হবে মাস্ট সেগুলোর উপরে ভাই লিখে দিব, গ বা কোনটা ঘতে আছে সেই জিনিসগুলো অবশ্যই কি করব লিখে দিব। ওকে, তাহলে আমরা আসি নেক্সট জিনিস। নেক্সটে কি ভার্চুয়াল রিয়েলিটি আরো কয়েকটা জিনিস আছে, অ্যাপ্লিকেশন লাগবে, জিওমেট্রি লাগবে, এই সকল কয়েকটা উপাদান আছে, এগুলো আমরা জাস্ট একটু রিডিং পড়ে নেব। এবার সেই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ বা ব্যবহার এটা একটু করে মার্ক করে নাও, কোন না কোন একটা বোর্ডে এটা চলে আসবে, সিকিউ গতেও আসতে পারে বা সিকিউ ঘতেও আসতে পারে। ভাই এগুলো আসলে কি শিখবো, প্রত্যেকটা ব্যবহারের কি পয়েন্টগুলো তুমি কি করবা শিখবা, প্রত্যেকটা ব্যবহারে কি শিখবা কি পয়েন্ট মেইন পয়েন্টগুলো। যেমন দেখো প্রথমে দেখো গেম শিল্প সিনেমা, ওই যে বললাম টগি ফানওয়েলে সুন্দর সুন্দর কি করা যায় গেম খেলা যায় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এই আকর্ষণীয় যে গেম আছে সেই আকর্ষণীয় গেম তৈরিতে আমরা ভার্চুয়াল রিয়েলিটি কি করি ইউজ করি। ঠিক আছে, আজকে ভুল হয়েছে, আজকে হচ্ছে ওই ছবিতে যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কিছু পড়ানো হচ্ছিল তখন আমার আসলে ওই টগি ফান ওয়ার্ল্ডের ছবিটা দেওয়া উচিত ছিল। রিসেন্ট হচ্ছে গেছিলাম আর কি এই টগি ফান ওয়ার্ল্ডে, জাস্ট একটা গেম খেলছি, ঠিক আছে, বেশি গেম খেলা হয় না যদিও। তারপর আসে আমাদের শিল্প ও প্রশিক্ষণ। শিল্প ও প্রশিক্ষণ আসলে কি হবে, শিল্প না আসলে এটা হচ্ছে শিক্ষা হইতে পারে, ঠিক আছে, শিল্পর জায়গায় আলটিমেট কি হবে ভাই, এটা হবে শিক্ষা, শিক্ষা ও প্রশিক্ষণ, সরি শিল্প হয়ে গেছে, ঠিক আছে, কি হবে শিক্ষা। তাহলে শিশু শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, প্রকৌশল শিক্ষা, এই যে শিক্ষাগুলো আছে না এই শিক্ষাগুলো অনেক বেশি এটা কি দেখা যায় ব্যবহার দেখা যায়। যেমন দেখো নিউক্লিয়ার রিয়েক্টরের যে অভ্যন্তরীণ বিক্রিয়া, আমরা তো নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া জানি, ঠিক আছে, যদিও তোমরা বিজ্ঞান বইতে পড়বা 9-10 যখন ছিলা, তো বর্তমানে মনে হয় বিজ্ঞান তো নাই, তো আর ওইটা পড়ার দরকার নেই, জাস্ট খালি ওই কঠিন কঠিন যে জিনিসপাতিগুলো আছে যেগুলো হয়তো তুমি সহজে কল্পনা করতে পারো না সেই জিনিসগুলো কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সহজে তোমার সামনে কি করতে পারি বলেন তো উপস্থাপন করা যেতে পারে আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলো সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে অনুধাবন করতে পারে। তাহলে এইটা একটু ইম্পর্টেন্ট একটা লাইন, যেটা হচ্ছে কি শিক্ষা ক্ষেত্রে কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব দেখতে পাই। ওকে, চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসাটা অনেক বেশি আসে, ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে এই যে কি পয়েন্টগুলো আছে না সবগুলো দেখবা পরীক্ষায় অনুধাবন বলতেছি ইয়াতে আসতে পারে, এই যে কি পয়েন্টগুলা এগুলো হচ্ছে আমাদের সিকিউ উদ্দীপকে থাকবে। এছাড়াও বহুপদী যে এমসিকিউ আসে না ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার ক্ষেত্র কি কি তখন দেখা যাবে এইগুলোই থাকবে। আমরা কোশ্চেন সলভ করব, যখন কোশ্চেন সলভ করব তখন হচ্ছে তোমরা দেখবা। ঠিক আছে, আজকের ক্লাসে কোনো নোট করতে হবে না, ভাইয়া যা বলবো জাস্ট খালি মাথায় রেখে দিবা, ঠিক আছে, কারো যাতে মাথার উপর দিয়ে না যায়। আজকের ক্লাস বেশিক্ষণ হবে না, ভাই জাস্ট খালি তোমাদের টেকনিকগুলা বা কি কি জিনিসগুলো থেকে কোশ্চেন আসে সেই জিনিসগুলো কি করব ধরাই দিব। ওকে, কারোর নোট করতে হবে না, কোনো কিছু নোট লাগবে না। ওকে, জাস্ট খালি তুমি স্লাইডগুলো কি করবা মনে রাখবা। আর এই স্লাইডগুলো কি মুজিবুর রহমান স্যার, মাহবুবুর রহমান স্যার, এছাড়া বিভিন্ন যে বইগুলো আছে এগুলো থেকে তৈরি করা হয়েছে। তোমাদের মেইন বোর্ড বই আমি কেন নিই নাই, কারণ হচ্ছে বোর্ড বইতে অনেক সংক্ষেপে করে লেখা, তুমি যখন সিকিউ আনসার লিখবা তখন অবশ্যই বড় বড় করে একটু লিখতে হবে। এইখানে দেখো যদি 5 লাইন থাকে তোমার পরীক্ষা হলে দেখবা তোমার 3 লাইন মনে আছে, ঠিক আছে, তো যাতে তুমি লিখতে পারো সেজন্য একটু বিশাল বিশাল করে যে বই থেকে অন্যান্য বই থেকে যেগুলো আছে সেগুলো ভাই কি করছি তুলে দিয়েছি। ওকে, তো আমরা শিখবে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে কি ব্যবহার হয়, ইয়েস, চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে বিভিন্ন ধরনের ভুল ও ঝুঁকি কি করা সম্ভব এড়ানো সম্ভব। এছাড়াও এই যে সিমুলেটেড যে সার্জারি এগুলো আছে, যে জটিল জটিল সার্জারিগুলো আছে সেই জটিল জটিল সার্জারিগুলো কিভাবে করবে, মানুষ তো মারি ফেলতে পারে আবার, ঠিক আছে, তাহলে এই সার্জারিগুলো করার সময় দেখা যায় এই চিকিৎসা ক্ষেত্রে আমরা কি করে থাকি ভার্চুয়াল রিয়েলিটিটা ইউজ করতে পারি। ঠিক আছে, আসলে সে মানুষ কাটতেছে না, কিন্তু কি হচ্ছে সেই মানুষেরই কি করতেছে কেটে কুটে সার্জারি করে কি করতেছে জিনিসগুলা কাজ করতেছে আর কি। ঠিক আছে, তো এটা এখানে বলা আছে। ওকে, তারপরে সেই সামরিক বাহিনী, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সামরিক বাহিনী আসলে যুদ্ধ হয় নাই কিন্তু তুমি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, এই বর্তমান সময়ে কিন্তু প্রচুর যুদ্ধ হচ্ছে যদিও, তো যুদ্ধ হয় নাই কিন্তু যুদ্ধের প্রস্তুতি যুদ্ধের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, তাহলে এই জন্য কে লাগবে, এই জন্য লাগবে হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, তো এখানে দিছে দেখেন সামরিক বাহিনী তো অনেক বছর যাবত এই মিলিটারি প্রশিক্ষণে, এছাড়াও ফ্লাইট, ঠিক আছে, ফ্লাইটেরটা আলাদা একটা অপশনই আছে, এই ফ্লাইটের ক্ষেত্রে আমরা কি করে থাকি এই ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যবহার করে থাকি। দেন দেখো স্থাপত্য ও নির্মাণ শিল্প, স্থাপত্য নির্মাতা শিল্প, এখানে কি হয়, এখানে আলটিমেটলি তুমি একটা কোনো স্থাপনা তৈরি করবা, সেই স্থাপনা তৈরি করার আগে তুমি যদি তার একটা নকশা টকশা করে সুন্দরভাবে যদি সেটআপটা করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার কস্টিং কমে যাবে, আর কোথায় কোথায় কি কি ঝামেলা হইতে পারে সেটা কিন্তু তুমি যখন নকশাটা করবা তখনই কিন্তু জেনে যেতে পারো। এই জন্যই আমরা স্থাপত্য শিল্পে এটা করে থাকি। দেখেন কোন ভবনের নকশা তৈরি করে বাস্তব ভবনের নির্মাণের পূর্বে কাল্পনিক যে রূপদান দেওয়া যায়, ফলে কি কি হবে তা দেখা যায়, এবং কোনো ত্রুটি থাকলে এই দেখো কোনো ত্রুটি থাকলে সেগুলো আমরা কি করতে পারি ধরতে পারি। তো এটাও হচ্ছে আমরা একটু করে মনে রাখবো, আমি এখানে স্টার দিই নাই কারণ এটা কখনো আসে নাই, ঠিক আছে, যেগুলো আসছে সেগুলোতে দিব। ব্যবসা বাণিজ্যে এটা আসছে, এটা গত বছরে আসছে ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়ালিটি।
তুমি একটা কোনো প্রোডাক্ট তৈরি করবা, সেই প্রোডাক্ট তৈরি করার আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি কি লাগবে বা কি কি কতটুকু করলে কি কি হইতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে কি পাবা, আইডিয়া পাবা। এটা বুঝতে ব্যবসা বাণিজ্য ভার্চুয়ালিটি, যেমন কি কোন যন্ত্র বা কোনো পণ্য উৎপাদন করার আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করে তার মান ও গুণাগুণ পরীক্ষার জন্য, এই মান আর গুণাগুণ পরীক্ষার জন্য জনসম্মুখে কি করা যায়, উপস্থাপন করা যায়। সিমুলেটর মানে কি? সিমুলেটর মানে হচ্ছে একটা পরিবেশ তোমাকে দিবে, কম্পিউটার নিয়ন্ত্রিত একটা পরিবেশের মাধ্যমে তারা ইয়ে করবে, এই সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর কি? এই সিমুলেটরটা হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার যা কি করে, ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে। ইফেক্টরকে এই যে জিনিসগুলো আছে না আমাদের এইচএমডি যে অন্যান্য জিনিস আছে সেগুলো কি করবে, ইয়া করবে। ওকে, এটা হচ্ছে সিমুলেটর বা সিমুলেশন যে ক্ষেত্র বলা হয় আর কি। ওকে, তো আমাদের এটা গেল ব্যবসা বাণিজ্যে এই যে জিনিসটা সেটা বললাম। এবার শিল্প কারখানায়, শিল্প কারখানায়ও কিন্তু এটা কি করা হয়, ব্যবহার করা হয়। কার মাধ্যমে কি হয়, দক্ষতা, উৎপাদনশীলতা, ঝুঁকি, এটা যদিও বা আসে নাই বাট আসার মতো। ওকে, দেন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে, সেটা হচ্ছে এটা ড্রাইভিং, আর একটা হচ্ছে কি ফ্লাইট সিমুলেশন। ঠিক আছে, তুমি দেখবা অনেক জায়গায়, আমরা আজকে অনেকগুলো সিকিউ সলভ করবো, সেখানে দেখবে এই কথাগুলো আছে, একটা ড্রাইভিং আর হচ্ছে কি সিমুলেটর। ভাইয়া দুইটাই দিব, ঠিক আছে, তোমাদের মেইন বইয়ের জন্য একটা দাগাই দিব কিন্তু একটু পরে, ঠিক আছে, দেন হচ্ছে এই স্লাইড পড়লে হবে, আর মেইন বই পড়তে হবে না, কারণ ভাইয়া মেইন বই থেকে দাগাই দিব, ঠিক আছে, ওখান থেকে এমসিকিউ গুলো পড়ে নিন তাহলে হবে। তো ড্রাইভিং নির্দেশনা বা ফ্লাইট সিমুলেশন, ড্রাইভিং তো বুঝতে পারতেছি, ঠিক আছে, বর্তমান সময়ে যদিও বা আমার মনে হয় এটাই করা উচিত, কারণে যাতে মারি টারি না দিই, এই জন্য কি করা উচিত, ড্রাইভিং করার জন্য এই ভার্চুয়ালিটির সাহায্য নিলে মনে হয় বেশি ভালো হয় আর কি। তো এগুলো হচ্ছে কি ভার্চুয়ালিটি ব্যবহার ক্ষেত্র। এখানে দেখবেন 9 থেকে 10টার কাছাকাছি ব্যবহার ক্ষেত্র দেওয়া আছে, প্রত্যেকটা ব্যবহার ক্ষেত্র একটু করে মনে রাখবো, ঠিক আছে। কিওয়ার্ডগুলো জাস্ট লিখে রাখবেন খাতায়, খাতায় যদি কারো নোট করতে ইচ্ছা হয় জাস্ট কিওয়ার্ডগুলো লিখে রাখেন যে কোনটার ব্যবহার ক্ষেত্র কি, কারণ ব্যবহার ক্ষেত্র যদি মনে থাকে তাহলে আপনি হচ্ছে কিওয়ার্ড পেয়ে গেছেন। সিকিউতে এই কিওয়ার্ডগুলোই আপনার কি দিবে, উদ্দীপকে দেওয়া থাকবে। ওকে, সো সিকিউ আনসার করার জন্য এই ব্যবহার ক্ষেত্রগুলো অবশ্যই মাস্ট, কিওয়ার্ডগুলো। ওকে, তারপর দেখেন ট্রাফিক ব্যবস্থাপনা, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই বাংলাদেশেরও যে ট্রাফিকের অবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থাপনাতে আমরা কি করতে পারি, এই জিনিসটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এর ফলে কি হবে, সুষ্ঠুভাবে কখন কোন ইয়াটা উঠবে বা কখন কোন ইয়া করবে, এই সকল জিনিস যে সকল ইয়ে আছে সবগুলো আমরা করতে পারি। এসে হচ্ছে মহাকাশ অভিযান, মহাকাশ যে অভিযান আছে সেখানেও কিন্তু দেখেন এটার ব্যবহার আছে, মহাকাশ অভিযানেও কিন্তু আছে, ব্যবহার আছে। সো এই সকল জিনিসগুলো হইতেছে কি ভার্চুয়াল রিয়েলিটির, বলেন তো কি ভার্চুয়াল রিয়ালিটির যে ব্যবহার ক্ষেত্র রয়েছে, ঠিক আছে। এবার সেই ভার্চুয়াল রিয়েলিটির কিছু ইতিবাচক প্রভাব, এটার ইতিবাচক যেমন প্রভাব রয়েছে সেমভাবে নেতিবাচক প্রভাব রয়েছে। তাহলে এই ইতিবাচক আর নেতিবাচক প্রভাব যেগুলো আছে সেগুলো ডিরেক্ট একসাথে আসতে পারে, গ অথবা ঘতে। এই যে তুমি যে জিনিসটা লিখতেছো গতে পরীক্ষায় দিতে পারে, এটার ব্যবহার ক্ষেত্র কার সাথে মিলে সেটা সম্পর্কে বলো। আর 4 নম্বরে দিতে পারে এটার ব্যবহার ক্ষেত্রগুলা, মানে এই যে তুমি যে প্রযুক্তিটা ইউজ করলা সেটার ইতিবাচক এবং নেতিবাচক দিক বলো। তাহলে ইতিবাচক দিক কি, তাহলে ইতিবাচক দিক হচ্ছে সাপোজ তুমি হচ্ছে ওই জাপানে সম্ভবত একটা কাহিনী ছিল, দেখা গেছিল হচ্ছে কি তার ছেলে হচ্ছে মারা গেছে। তো কি করছে তারা এই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তারা একটা তার ছেলের একটা কি করছে অবয়ব তৈরি করছে, তৈরি করে তার মায়ের সামনে কি করছে উপস্থাপন করছে। দেন তার মা হচ্ছে ওই এইচএমডি, তারপর হচ্ছে গ্লাভস টাভস পরে দেন তার ছেলের কাছে গেছে, দেন দেখা যাচ্ছে তার ছেলে কি করতেছে, আদর করছে। এটা কিন্তু একটা হৃদয় বিদরক কাহিনী হইলেও এটা কিন্তু সে কি করলো, এই তার মা কি করলো, তার সন্তানের কাছে কিন্তু ফিরে গেল। আসলে বাস্তবিক অর্থে যাইতে পারলো না, বাট এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি হয়েছে বলেন তো, এটা সম্ভব হয়েছে। তার মানে কি বাস্তব অর্থে করা সম্ভব হচ্ছে না, বাট আসলে করা সম্ভব হচ্ছে কার মাধ্যমে, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এই আরেকটা কথা হচ্ছে বাস্তবায়নের পূর্বেই বাস্তবকে উপলব্ধি করা যায়। ওই যেমন কিছু কথাবার্তা বললাম বাস্তবায়ন, যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, একটা নকশা তৈরি করে আগে রাখলেন, ঠিক আছে, একটা প্রোডাক্ট তৈরি করবেন, সেটা একটা ইয়া করলেন, তাহলে বাস্তবায়ন এখনো হয় নাই, তার পূর্বে এটা কি হইতে পারে স্ট্রাকচারটা, সেই জিনিস সম্পর্কে আপনি কি করতে পারবেন, একটা ধারণা পাইতে পারেন। ওকে, তারপর হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় হৃদয়গ্রাহী করে তোলে। যদিও বা ভাই আপনাদের এখন এগুলো স্লাইড পড়াচ্ছি, এগুলো যদি আমি কয়েকটা উদাহরণ দিয়ে বা অ্যানিমেশন দিয়ে দেখাতাম, ঠিক আছে, তখন দেখা যেত আপনাদেরও কি লাগতো, আর একটু সুবিধা লাগতো, আর একটু সুন্দর হইতো বুঝতে, ঠিক আছে। যদিও বা ভাই করতেছি না, কারণ হচ্ছে আপনাদের আসলে এই সকল করার এখন আর টাইম নাই, ঠিক আছে, আপনারা এখন অনেক বুড়া হয়ে গেছেন, ঠিক আছে। যারা হচ্ছে এখন ইয়াং আছে তাদের কি হচ্ছে আসলে কি করা উচিত, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা নিয়ে যাওয়া উচিত। আচ্ছা, ওটা মেয়ে ছিল না, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সুবিধা, আরো কিছু সুবিধা এখানে আছে। ঝুঁকিপূর্ণ ও জটিল উৎপাদন ব্যবস্থাকে সহজ ও জটিল সরল করা। ওই বললাম তুমি একটা প্রোডাক্ট তৈরি করবা, সেখানে কি কি স্টেপ নিলে তোমার ভুল হতে পারে সেগুলো সে এখানে দেখিয়ে দিবে।
আর তুমি তখনই সতর্ক হয়ে যাবা, সতর্ক হয়ে স্টেপগুলো বাদ দিয়ে দিবা। তবে এই হচ্ছে কথা। তারপর হচ্ছে খরচ কমানো। ভাই একটা প্রোডাক্ট তুমি যখন প্রথমবার বানাবা, যে পরিমাণ কস্ট হবে, তার আগে তুমি যে একটা ডেমো বানাই, তারপরে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করো, তা দেখা যাবে কস্টটা কি হয়ে যাবে, মানে কমে যাবে। তাহলে খরচ কমানো, ঝুঁকিপূর্ণ ইত্যাদি, এগুলো হইতে সেটার মধ্যে পড়ে। ওকে, এবার আসি নেতিবাচক। ইতিবাচক নেতিবাচক দুইটা একসাথে আসবে। আসার সময় কি আসে, দুইটা একসাথে আসে। আলাদা আলাদাও আসতে পারে গতে, বাট ঘতে আসলে দুইটা একসাথে মোটামুটি ম্যাক্সিমাম থাকে। তাহলে প্রথমে দেখেন কি দিছে, মনসত্বহীনতা। ঠিক আছে, মনসত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন। এটা কি, ভার্চুয়ালিটি একটা নেতিবাচক দিক। পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে কি করতে হবে, এই মনসত্বটা কি করতে হবে, ধরে রাখতে হবে। ওকে, আর এই ভার্চুয়ালিটি বিস্তৃতি লাভের ফলে মানুষের কি হচ্ছে বলেন তো, মিথস্ক্রিয়া যেটা আছে সেটা অনেক কমে আসবে। ঠিক আছে, তখন কি, আচ্ছা তুমি নিজে বলো, আমরা কি কখনো মানে কষ্ট বা খারাপ থাকতে চাই? আমরা কিন্তু কেউ কখনো কষ্ট বা খারাপ থাকতে চাই না। আমরা চাই হচ্ছে বেটার থাকতে। ঠিক আছে, আমরা চাই হাসি খুশি থাকতে। তো এখন হাসি খুশি থাকার জন্য এই মানে ভার্চুয়ালিটি থেকে কিন্তু ভালো অপশন হইতে পারে না। এখন বর্তমানে দেখবা হচ্ছে চ্যাট জিপিটির সাথে তুমি যদি কিছু মেসেজ টেসেজ করো, দেখবে সে তোমাকে সুন্দর একটা ফ্রেন্ডলি কি করতেছে, একটা ট্রিট করতেছে। বাট তুমি মানুষের সাথে, ঠিক আছে, এইটা নাও পাইতে পারো। আর তুমি যখন এইরকম জিনিসটা হবে, তুমি যখন বেশি তাকে তুমি কি করবা, তখন দেখা যাবে তুমি একটা খালি কল্পনার জগতে ডুবে থাকবা। তুমি জানো ওই জগতে সব মানুষ ভালো, আসলে কি সারা পৃথিবীতে সব মানুষ ভালো? আসলে ভালো না। সবাই দেখবে একটা কি মুখোশ পরে আছে। ঠিক আছে, সবাই একটা একটা মুখোশ পরে আছে। আর ফেসবুকে যারা আছে ভালো, তারা তো একটাও ভালো না, তারা হচ্ছে এক নম্বরের ভণ্ড। যা সত্যি করে কথা, এক নম্বরের ভণ্ড। এক নম্বরের ভণ্ড হচ্ছে তারা যারা হচ্ছে আরে দেখাচ্ছে আমি এত আছি, ভালো আছি। ঠিক আছে, আসলে কেউ ভালো নাই, কেউ ভালো নেই না, আসলে ভালো আছে। বাট তুমি তোমার এন্ড থেকে মনে হচ্ছে যে আসলে উনি ভালো আছে, বাট ওনার এন্ডে তুমি যখন যাবা, তখন দেখবো যে না, আসলে উনিও কি নাই, ভালো নাই। ঠিক আছে, তাই বলে কি উনি কি এখন ওই সারাদিন কি চ্যাট জিপিটির সাথে চ্যাট করবে যে আজকে আমার মন ভালো নাই, তুমি মন ভালো করে দাও? তখন ও বলবে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি একটা গান বলতেছি, তোমার জন্য একটা কাজ করতেছি, ঠিক আছে, তুমি এটা করো, তুমি এটা করো, তাহলে ভালো হয়ে যাবে। আসলে কেমন, এটা হয় না। ঠিক আছে, তো এটা হয় না। তো এই সকল জিনিস নিয়ে এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে, ওই এই জিনিসটা বলছে। আর মানুষ যদি এভাবে গোগলস আর গ্লাভস পরে মানুষকে সমাজের বিকল্প হিসেবে বেছে নেয়, তাহলে মানব সমাজ কি হতে, বিলুপ্ত হতে বেশি সময় লাগবে না। যদিও বা বর্তমান সময়ে কিন্তু এখন ওই চ্যাট জিপিটি, তারপর হচ্ছে ডিপসিক, এগুলো কিন্তু অনেক বেশি নাম শোনা যাচ্ছে। এই কল্পনার রাজ্যে বিচরণ, অলরেডি বললাম, তুমি শুধু কল্পনায় থাকবা। তারপর হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণটা কি, তুমি যখন হেড মাউন্টের যে ইয়াটা আছে, তুমি যখন গোগলসটা পড়বা, ডিসপ্লেটা পড়বা, তখন দেখা যাচ্ছে তোমার চোখে সমস্যা হইতে পারে। ঠিক আছে, তারপর যদি তুমি যখন কানে কিছু দিবা, তখন তোমার কানেও সমস্যা হইতে পারে। ঠিক আছে, তো চোখের সমস্যা, কানের সমস্যা, এরকম আরো অনেক কিছু সমস্যা হইতে পারে। ঠিক আছে, তো সেই জন্য দেখা যাচ্ছে এটা হইতে পারে। আর ডিজিটাল ডিভাইড তৈরি, এই যেমন টগি ফান্ড ওয়ার্ল্ডে যখন কি করতে গেলাম, গেম খেলতে গেলাম, ঠিক আছে, এত টাকার টাকা না থাক, আমরা হচ্ছে আগে যাই দেখি আমাদের যে গেমটা পছন্দ হবে, দেন আমরা কি করব, সেই গেমটাই খেলবো। ঠিক আছে, সো আমি গেছি, আমার থেকে দেখা যেতে পারে হচ্ছে যার হচ্ছে যাওয়ার ইয়া নাই। ঠিক আছে, তাহলে আমাদের একটা মাঝে কি হতে পারে, একটা ডিভাইডেড তৈরি হতে পারে, একটা সামাজিক একটা কি করতে পারে, ডিভাইডেশন তৈরি করতে পারে। ঠিক আছে, তো যেমন ডিভাইডেশন তৈরি করছে, আমার কিছু বন্ধুরা দেখা যায় যাদের হচ্ছে বাপ মায়ের কত সুন্দর টাকা পাঠাচ্ছে, ধুম করে গিয়ে 7,000 3,500 টাকা দিয়ে বলে আর খেলি আজকে একদিন তো। ঠিক আছে, আমি বললাম না, আমি একটু ভাবলাম আরে না, কোথায় এতগুলো টাকা নষ্ট করব, আগে যাই দেখি কি আছে গেম। ঠিক আছে, দেন আমার যেটা ভালো লাগে সেটাই খেলবো। তো এইরকম দেখা যেতে পারে, এগুলো কি হতে পারে, ডিজিটাল যে ডিভাইডেশনটা আছে সেটাও কিন্তু কি হতে পারে বলেন তো, তৈরি হতে পারে। সো এগুলো হইতেছে ভার্চুয়ালিটির সুবিধা এবং অসুবিধা। সো আমাদের মোটামুটি লেকচারটা শেষ, আশা করি বুঝাইতে পারছি। এবার চলেন আমরা কিছু এমসিকিউ সলভ করি। এবার চলেন আমরা এমসিকিউ সলভ করি। ঠিক আছে, এসির বাতাস, ও একটা ভালো একটা কথা বলছে। ঠিক আছে, এসির বাতাস খাওয়ার জন্য বন্দি পাশালে আসলেই হয় এখন। ঠিক আছে, যদিও বা ভাইয়ার জন্য আসলে এত বেশি এসি লাগে না। ওকে, ভাইয়ারও ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ঠান্ডাই লাগে। সম্ভবত হচ্ছে বন্দি পাশালে যদি সবচেয়ে বেশি কম এসি ইউজ করে কে যদি বলা হয়, তাহলে দেখা যাবে আমার নাম 1 নম্বরে থাকবে। ঠিক আছে, খুবই কম। আমার এখনো রুমের টেম্পারেচার দেওয়া হচ্ছে এসির হচ্ছে 27। ওকে, তো আসি ভার্চুয়াল রিয়েলিটি মূলত কি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটা কাল্পনিক জগৎ। ইয়েস, একটা কাল্পনিক জগৎ। কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রযুক্তিত। ইয়েস, একটা হাই কোয়ালিটি ভিডিও গেমস। না ভাই, এটা শুধু ভিডিও গেমস না, আর অনেক কিছু আছে। তাহলে এটা না, তাহলে আমাদের আনসারটা হবে কি, আনসার হবে সেটা প্রথমটা। ওকে, দেন সেটা টেলিপ্রেজেন্স। টেলিপ্রেজেন্সটা কি, টেলিপ্রেজেন্সটা হচ্ছে দূর থেকে
ঠিক আছে, এটাকে দূর থেকে তুমি একটা পরিবেশ কি করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো। এটা হচ্ছে টেলিপ্রেজেন্স। টেলিপ্রেজেন্স কাকে বলে অনেকবার আসছে পরীক্ষায়, এই যে টেলিপ্রেজেন্সটা আছে না, এটা হচ্ছে ভার্চুয়াল একটা প্রয়োগ, তোমাদের বইতে আছে। টেলিপ্রেজেন্স কাকে বলে, অর্গামেন্টেড রিয়ালিটি কাকে বলে, এরকম দুইটা কোশ্চেন আছে কতে, ঠিক আছে। সেই জিনিসগুলো হচ্ছে আমি যখন ওই বইটা দাগে দিব তখন সেখান থেকে অবশ্যই পড়বা। তাহলে প্রথম আর দ্বিতীয় জন্য কি করবা, ওই যে দুইটা বই দাগে দিব সেখান থেকে অবশ্যই তোমরা কি করে নিবা, একটু পড়ে নিবা, ঠিক আছে। এই টেলিপ্রেজেন্স কাকে বলে, এটা সিকিউ কত আসে। আর এটা হচ্ছে সম্ভবত অর্গামেন্টেড রিয়ালিটি, এই ভার্চুয়াল রিয়ালিটির একটা ভার্সন, সেটাকে বলা হয়। তো ওইখানে হচ্ছে ছিল আর কি। তো এটা আনসার কি ভাইয়া, এটা আনসার হচ্ছে আমাদের এই ভার্চুয়াল রিয়ালিটি। ওকে, তারপর এটা আসি। তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি এইচএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে। হেড মাউন্টেড ডিসপ্লে কি নির্দেশ করে, এটা বিশেষ চশমা, ঠিক আছে, একটা বিশেষ চশমা নির্দেশ করে। ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য কোনটা, এটা হচ্ছে বাস্তব জগতে বিচরণ না, এটা কোন জগতে বিচরণ করি আমরা, কাল্পনিক জগতে। আমাদের কোথায় নিয়ে যায় তারা, কল্পনায় নিয়ে যায়। ওকে, তারপর সে সাধারণভাবে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ কি, কিছুক্ষণ আগে বলছিলাম ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ ত্রিমাত্রিক, 3D, ঠিক আছে, ত্রিমাত্রিক পরিবেশে এখানে দেখা যায়। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা, এটা হইতেছে সেই ভার্চুয়াল রিয়ালিটি, কম্পিউটার সিমুলেটর কিন্তু করা হয়। এখানে যদি আবার 23 সালের কোশ্চেনগুলো হচ্ছে ভাইয়া রাখছি, 24 সালের কোশ্চেন কি রাখেন না ভাইয়া, হ্যাঁ 24 সালের কোশ্চেন রাখছি, যদি আবার টাইপের ভিতরে আসলে আর নেওয়া হয় নাই, ঠিক আছে। সো আমাদের মোটামুটি টাইপ 1টা শেষ, টাইপ 1টা শেষ। এবার হচ্ছে আমরা টাইপ 2টা শুরু করব। এবার হচ্ছে আমরা কি শুরু করব, টাইপ 2, নাম হইতেছে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় কি হয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় আলটিমেটলি আমরা তো জানি কম্পিউটার কিন্তু নিজের ইনস্ট্রাকশন দিয়ে সে কিছু করতে পারে না। তো কি করা হচ্ছে, কম্পিউটার মধ্যে আগে থেকেই কোনো সমস্যা হলে কি কি স্টেপ নেওয়া দরকার হইতে পারে, সেই জিনিসগুলো আগে থেকে তার ভিতরে কি করা হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এইভাবে আলটিমেটলি কি হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা যে জিনিসগুলো আছে এগুলো আলটিমেটলি তৈরি হচ্ছে। ওকে, এবার যদি আসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে, সেটা হইতেছে এখানে সুন্দরভাবে হচ্ছে কি করা আছে, লেখা আছে। ভাই প্রত্যেকটা কাকে বলে এটা একটু করে মুখস্থ রেখে ফেলবো, ঠিক আছে। প্রত্যেকটার কাকে বলে এইগুলো হইতেছে কি সিকিউ কর জন্য ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই কি রাখবো ভাইয়ারা, মুখস্থ রাখবো। তাহলে বলছে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতার রূপদান করাকে কি বলা হয়, বলে, ঠিক আছে। কম্পিউটারকে কি করবে, সেভাবে চিন্তা ভাবনা করার জন্য এটা। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইয়াটার করছে কে, জন ম্যাকার্থি, ঠিক আছে। জন ম্যাকার্থি এটা কি করছিলেন, করছিলেন আর কি। ওকে, সো দেখেন এখানে কৃত্রিম বুদ্ধিমত্তায় আমরা কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করি। আমি পঞ্চম অধ্যায়ে যখন পড়েছিলাম তখন বলছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তায় একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করার নাম কি ছিল, প্রলগ। দেখেন এখানে আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া আছে, কোথায়, এই তো LISP, পাইথন, ম্যাথল্যাব, জাভা, C++, এগুলো আসতে পারে। তারপর হচ্ছে প্রলগটা অনেক বেশি আমরা ইউজ করি, প্রলগ, ঠিক আছে, CLISP। তাহলে এই ধরনের যে সকল ল্যাঙ্গুয়েজগুলো আছে না, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তায় কি করি বলেন তো, ইউজ করে থাকি। উপরে জিনিসগুলো হালকা পাতলা রিডিং দিব, বাট এইখানে এগুলো আমরা বেশি দেখবো, ঠিক আছে। যেমন দেখেন বর্তমানে মেশিন লার্নিং, প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণ, স্পিচ, তারপর হচ্ছে রোবট সম্পর্কিত এক্সপার্ট সিস্টেম ইত্যাদিও এইখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোথায় দেখা যাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের আসে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোথায় আমরা দেখতে পাই, সেইগুলো কি বলেন তো আমাদের আসে। ওকে, তো তারপরে যদি আমরা আসি মেশিন লার্নিং নিয়ে কিছু কথাবার্তা বলছে। দেখেন এখানে মেশিন লার্নিং এর ব্যবহার ক্ষেত্র, আপনাদের বইতে মেশিন লার্নিং এর একটা ব্যবহার ক্ষেত্র দিয়ে একটা দেখবেন যে চিত্রের পাশে কিছু ব্যবহার ক্ষেত্র নাম দেওয়া আছে, ওইখান থেকে এমসিকিউ আসছে, ঠিক আছে। ওটা অবশ্যই দেখে নেবেন, ভাই যখন বইটা আপনাদের করে দিব তখন হচ্ছে আপনারা ওখানে পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার বিজ্ঞানের একটা শাখা, যা মানুষের শেখার উপায় অনুকরণ করতে ডেটা এবং অ্যালগরিদম ব্যবহার করে ফোকাস করে ধীরে ধীরে শেখার করে। আচ্ছা একটা মিনিট ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ক্লাসে, আমি কালকে কল দিব, লেট হবে। আসসালামু আলাইকুম। ওকে, তো আমরা আসি এই মেশিন লার্নিং কাকে বলে, এটা তো অবশ্যই আমরা একটু করে দেখে নিব সিকিউ কর জন্য। আর এই মেশিন লার্নিং এর যে ব্যবহার ক্ষেত্র বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবহার ক্ষেত্রে, এখানে যদি আবার ভাইয়া বেশি কিছু বলি নাই, ওগুলো হচ্ছে আমরা বই থেকে দেখবো বলে এখানে আর বেশি কিছু বলি নাই, কারণ এগুলো থেকে সিকিউতে আসে না। সিকিউতে যেগুলো আসে সেগুলো হচ্ছে ভাইয়া কি করবো, বেশি মতো দেখবো। তো কৃত্রিম বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এটা একটু করে দেখে নেবেন, পরীক্ষায় আসতেই পারে কতে। কি বলছে, মানব মস্তিষ্কে নিউরনের অনুরূপ এক ধরনের কৃত্রিম নিউরন একে অপরের সাথে সংযুক্ত থেকে কম্পিউটারকে কোনো কিছু বোঝায় এবং মানুষের মতো পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দান করে। এটাকে কি বলা হয়, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলে।
তাহলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি, ওই যেটা মানে মানুষের মতো সে চিন্তা ভাবনা করে কি করবে, সে নিজেই কিছু কি করবে, সিদ্ধান্ত নিবে। এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তাহলে এটা কাকে বলে, এটা আসে এমসিকিউতে আসছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এই যে কাজটা করে এটা কে করে, এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ওকে, আর কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের তিনটা ভাবে স্তর আছে, সেই তিনটা দ্বারা গঠিত। এটা এত বেশি দরকার নাই আমাদের। এক্সপার্ট সিস্টেম কাকে বলে আমরা একটু সিকিউ কর জন্য মাঝে মধ্যে দেখতে পারি। এই যে এক্সপার্ট সিস্টেমটা আছে এটা কত জন্য আমরা কি করব একটু করে দেখে নিব। ওকে, সো এইখান থেকে আর এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা বলতেছি, কৃত্রিম বুদ্ধিমত্তার একটা অন্যতম যে প্রায়োগিক যে দিক যেখানে আমরা বেশি প্রয়োগ করে থাকি বর্তমানে, এটা হচ্ছে কি রোবোটিক্স। এটা কি ভাইয়া, রোবোটিক্স, রোবট বিজ্ঞান। ঠিক আছে, রোবটের আসার ফলে আমাদের অনেক অনেক কাজ, জটিল জটিল সার্জারি বলেন, জটিল জটিল কাজ, যেমন হচ্ছে খনিতে যাই আপনি ইয়া করেন, ইয়াতে যাই ইয়া করেন, এই সকল জটিল জটিল কাজ কি হয়ে গেছে বলেন তো, একদম পানিভাত হয়ে গেছে। কার জন্য, এই রোবোটিক্সের কারণে। ওকে, সো রোবোটিক্স কাকে বলে সেটা সবার আগে কি করবেন বলেন তো, একটু করে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে কাজে প্রযুক্তির যে শাখায় কি করেছে, রোবটের নকশা, ডিজাইন, গঠন প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স কাকে বলে, রোবোটিক্স মানে কি একটা রোবটের বিজ্ঞানকে কি বলা হয়, রোবোটিক্স বলা হয়। ঠিক আছে, একটা স্লাভিক শব্দ, রোবট শব্দটা কি আসছে, এটা স্লাভিক শব্দ রোবোটা থেকে আসছে। ঠিক আছে, স্লাভিক শব্দ রোবোটা থেকে আসছে, যার ইংরেজি হচ্ছে কি রোবট। আর এটা কে নাম দিচ্ছে, ক্যারল ক্যাপেক। ঠিক আছে, ক্যারল ক্যাপেক এটা সর্বপ্রথম ইয়া করছে। এখান থেকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রোবটের তিনটা নিয়ম মেনে চলে। রোবটের কয়টা এথিক্স রয়েছে, রোবট তিনটি নিয়ম মেনে চলে। সেই তিনটা নিয়ম কি, এই হচ্ছে তিনটা নিয়ম। প্রথম হচ্ছে রোবট কখনোই কোনো মানুষের ক্ষতি করবে না। রোবট কখনোই কোনো মানুষের কি করবে না, ক্ষতি করবে না, এটা হচ্ছে তার প্রথম কথা। দুই নাম্বার কথা, দুই নাম্বার বলছে প্রথম নিয়মের সাথে মানে সে মানুষের ক্ষতি না করে কি করবে, রোবট সবসময় মানুষের নির্দেশ মতো কাজ করবে। রোবট মানুষের ক্ষতি না করে সে কি করবে, আমি যে ইনস্ট্রাকশন দিব সেই কাজগুলো কি করবে করবে। আর তিন নাম্বার কি বলছে বলে, এই যে দুইটা আছে, রোবট তার নিজের অস্তিত্ব টিকে রাখতে প্রথম আর দ্বিতীয় নিয়মের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেই জিনিসগুলো কি করবে, মেনে চলবে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য। অর্থাৎ সে প্রথমে মানুষের ক্ষতি করবে না, মানুষের ক্ষতি না করে আমার কাজ করতে পারবে, আবার তার অস্তিত্ব টিকে রাখার জন্য এই দুইটা কাজ তার করা যাবে না। এই তিনটে হচ্ছে রোবটে দেয়া। যেমন আমরা যখন রোবট মুভিটা দেখি তখন দেখা যায় ওই দুষ্টু রোবট একটা আসে, ঠিক আছে, দুষ্টু একটা মানুষের কি করে ফেলে, তাহলে একটু দুষ্টু বানায় ফেলে। চিট্টি যে ছিল, আপনারা একটু যদি নিজেই মনে করেন চিট্টির কাজ কি ছিল, দেখবেন চিট্টি কি করছে, চিট্টি হচ্ছে সকল কিছু করতে পারে, জটিল জটিল কাজ, তার জন্য কফি বানাচ্ছে, তার জন্য মারপিট করতেছে। আবার দেখবেন একটা সার্জারিতেও কিন্তু কি করছিল, এই চিট্টি কিন্তু গেছিল। তারপর দেখা যায় মোবাইল নাম্বার দেয়, সব মোবাইল নাম্বার সে মুখস্থ করে ফেলে। এরকম কাজগুলো কার সম্ভব, এই রোবোটিক্সের মাধ্যমে বলেন তো সম্ভব হয়েছে। ঠিক আছে, এই রোবোটিক্সের মাধ্যমে কি হয়েছে বলেন তো সম্ভব হয়েছে। এইগুলো বলছে রোবট কিভাবে কাজ করে। তাই দেখেন রোবটে কি আছে, প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা প্রসেসর আছে, পাওয়ার সিস্টেম। এই পাওয়ার সিস্টেমটা আসলে কি ব্যাটারি দিয়ে গঠিত, লেড অ্যাসিড নামে যে ব্যাটারিটা আছে। এটা রোবট দেখতেন না, রাতের বেলা ঘুমানোর আগে কি করতো, নিজেরা একটা চার্জ দিয়ে দিত। তাহলে এখানেও কি করতে হবে, চার্জ, রিচার্জেবল একটা জিনিস আর কি। ঠিক আছে, আর এখানে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে এটা অ্যাকচুয়েটর। এটা কি ভাইয়া, এটা হচ্ছে অ্যাকচুয়েটরটা আমার সবচেয়ে বেশি দরকার। কি দরকার, অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর কি, রোবটের যে অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানোর জন্য যে পেশিটা ইউজ করে সেটা হচ্ছে অ্যাকচুয়েটর। রোবটের হাত পা, এই দেখেন হাত পা অথবা বিশেষভাবে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য একটা বৈদ্যুতিক মোটর, যেটাকে কি বলে আমরা, যেটাকে আমরা অ্যাকচুয়েটর বলি। কোনো না কোনো জায়গায় কোশ্চেন আসতে পারে। আর রোবট কাজের প্রয়োজনে নিজেকে কিন্তু 360 ডিগ্রি কি করতে পারে, ঘোরাতে পারে। রোবট এমন একটা জিনিস, রোবট কি করতে পারে, কাজের প্রয়োজনে নিজেকে 360 ডিগ্রি পর্যন্ত কি করতে পারে বলেন তো, ঘোরাতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যদি আসি, তারপরে তার অনুভূতি আছে। ওই একজন বলছে এখন চিঠি যেমন হচ্ছে তাকে প্রেমে চিঠি লিখছে, তো এরকম তারও একটা অনুভূতি আসতেই পারে। ঠিক আছে, অনুভূতি আসলে ওই এটা হচ্ছে কি হচ্ছে একদম ডেভেলপ পর্যায়ে চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এই কাজের প্রয়োজনে সে রোবট নিজেকে 360 ডিগ্রি ঘোরাতে পারে। ম্যানিপুলেশন বা পরিবর্তন করা, ঠিক আছে, ম্যানিপুলেশন অথবা পরিবর্তন করা, ওই জিনিসগুলা পরিবর্তন এগুলো আছে, আর কিছু না। রোবটের কিছু বৈশিষ্ট্য দরকার নাই, জাস্ট একবার হালকা দেখে নিব। রোবোটিক্সের গুরুত্ব এবং প্রয়োগ, এটা আমাদের অবশ্যই দরকার। রোবোটিক্সের গুরুত্ব এবং হচ্ছে কি প্রয়োগ, সিকিউ গ অথবা সিকিউ ঘতে আমরা ব্যবহার করব। যেমন প্রথম জিনিস, শিল্প কারখানার পণ্য উৎপাদন, সংযোজন, প্যাকিং এর ক্ষেত্রে আমরা কি করে থাকি, রোবোটিক্সটা ব্যবহার করে থাকি। তারপরে যুদ্ধযানে পাইলট বা ড্রাইভারের বিকল্প হিসেবে আমরা কি করে থাকি, রোবট ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা মূল্য তো আর কোনো ঝামেলা নাই, আছে কোনো ঝামেলা,
ও তো আসলে আর মরবে না, ঠিক আছে। ওই রোবটগুলো এই জন্য আমরা যুদ্ধতে কি করতে পারি, বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যে মহাকাশেও রোবটগুলোকে পাঠাতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। তবে যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজগুলো করা দরকার, যেমন হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্সের যে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করার সময় আমরা কি করতে পারি, এই রোবটটাকে পাঠাতে পারি। তো এছাড়া ওই যে বললাম চিঠি, সে কি করছে, চিকিৎসা ক্ষেত্রে গেছে, এই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মাটির নিচে কয়লার খনি, তারপর হচ্ছে স্বর্ণের খনি যেগুলো আছে, তারপর হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে আমরা কেউতে ইউজ করতে পারি। এছাড়া দেখেন বাসা বাড়িতে কাজের লোকের বিকল্প হিসেবে আমরা কি করে থাকি, ব্যবহার করতে পারি, মহাকাশ গবেষণায় ব্যবহার করতে পারি। এছাড়া দেখেন নিরাপত্তার কাজে, বর্তমান বিশ্বে নিরাপত্তার কাজেও কিন্তু কি করা হচ্ছে, রোবট। তাহলে রোবটের যে এত পরিমাণ ব্যবহার আছে তা বলার মতো না, ঠিক আছে। এর যে চতুর্থ যে বিপ্লব হয়েছে, সেখানে কিন্তু রোবটের ব্যবহারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন বলছে লাইভ কেন 2x স্পিডে করা যায় না। আমার কথা কি আসতে মনে হচ্ছে, কত ফাস্ট ফাস্ট বলতেছি, এই জিনিসগুলো আপনাদের বোরিং লাগবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমি আপনাদের কোনো কমেন্টই করতেছি না, এগুলো আসলে কিছু নাই, খালি রিডিংই পড়া, ঠিক আছে, কিছুই নাই পড়ানোর। এখন আমার কিচ্ছু নাই, আমার এখন সব পড়ানো শেষ। আপনাদের যা বোঝানো ছিল তার সকল কিছু ভাবে বুঝে ফেলছি। ওকে, তারপর আসি শিল্প কারখানায় ব্যবহার যে রোবট, বা শিল্প কারখানার ওইখানে এত বেশি পার্থক্য নাই। শিল্প কারখানায় সে কি করে, দিনে 24 ঘন্টা প্রতিদিন কাজ ছাড়া কি করতে পারে, সারাদিন দৌড়াদৌড়ি করতে পারে, ঠিক আছে। এরকম একটা কোশ্চেন আসছিল যে রোবট ব্যবহার এটার ইতিবাচক নাকি নেতিবাচক, ইতিবাচক নাকি নেতিবাচক বলেন তো। অবশ্যই ইতিবাচক দিক, কিন্তু এটা একটা নেতিবাচক দিক আছে, সেটা কি, সেটা হচ্ছে কর্মসংস্থান কমে যাচ্ছে। তুমি এখন আগে যে কাজগুলো ম্যানুয়ালি হইতো, মানুষের হাত দ্বারা হইতো, সেটা এখন যদি কি করে, রোবট করে, তাহলে তো তুমি রোবটকে 24 ঘন্টায় কি করতে পারো, চালাতে পারতেছো। আগে যেখানে 3 জন মানুষ লাগে, দেখা যাবে ও এখন একজনই করে ফেলতে পারতেছে। তাহলে মানুষের কর্মসংস্থান কিন্তু কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আর কর্মসংস্থান কমে গেল, আবার কি হচ্ছে, আবার দেখা যাচ্ছে কিছু তোমার আপডেট লোক দরকার হচ্ছে, ঠিক আছে, যারা এই সকল অভিজ্ঞ দক্ষ মানুষের কি হবে, দরকার হবে, কোথায়, এই সকল জায়গাগুলোতে। তো এরকম রোবটের যেমন সুবিধা আছে, আবার কেসে বলেন তো অসুবিধাগুলো আছে। আচ্ছা বুঝতে ভাইয়া, না আপনি আরো আস্তে কথা বলেন। আচ্ছা আর একটু আস্তে কথা বলবো, সমস্যা নেই। তো আসি, এবার আসি এই জিনিসগুলা, এআই এর ক্ষেত্রগুলো কি, এআই কোথায় ব্যবহার করছে, মেশিন লার্নিং, ইয়েস মেশিন লার্নিং এ করছেন। রোবোটিক্স, ইয়েস রোবোটিক্স। ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং আমরা করি নাই। তাহলে আনসার কি হবে, আনসার হবে আমাদের প্রথমটা। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন ভাষা ব্যবহার করা হয়, ম্যাটল্যাব ছিল, সাধারণ ছিল। সিএসএস, সিএসএস কি, ক্যাসকেডিং স্টাইল শিট, সিএসএস এর পূর্ণরূপ কি, ক্যাসকেডিং, ক্যাসকেডিং STYLE স্টাইল, ক্যাসকেডিং স্টাইল শিট। এটা কাজ কি, ওয়েব পেজ তৈরি। কি ভাইয়া, ওয়েব পেজ তৈরি। আমরা ওই HTML CSS পড়ছিলাম না, যেটা আমরা সাধারণত স্ট্যাটিকে ইউজ করে থাকি, হালকা ডাইনামিকের জন্য ইউজ করা হয়, বাট স্ট্যাটিকে বেশি। তাহলে এটার জন্য এটা, তাহলে এটা আনসার কত হবে, এটা আনসার হবে আমাদের প্রথমটা। ওকে, পরেরটা আসি। রোবট গঠনে কয়টা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, মূলনীতির 3টা বিশেষত্ব বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে, 3টা। আচ্ছা ইউএভি, এটার নাম কি, এটার নাম হচ্ছে আনম্যান্ড এরিয়া ভেহিক্যাল, ঠিক আছে। আনম্যান্ড, মানুষ থাকবে না, এরকম একটা কি যুদ্ধ বিমানের মতো আর কি, ঠিক আছে, ওই যেগুলা যায় আর কি, সে আনম্যান্ড এরিয়াল যে ভেহিক্যাল আছে, এটা এখানের মধ্যে পড়ে। ওকে, তারপর হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা প্রযুক্তি। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে কে প্রকাশ করতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধানত কোথায় ব্যবহার করা হয়, আমরা দেখতে পাচ্ছি রোবোটিক্সে। দেখছেন রোবোটিক্সে কত কিছু ছিল এটা, তাহলে রোবোটিক্সে প্রধানত বেশি ব্যবহার করা হয়। রোবোটিক্স কি, রোবটের বিজ্ঞান, রোবট বিজ্ঞানকে কি বলা হয়, রোবোটিক্স বলা হয়ে থাকে। ভাইয়া যে সবগুলো সঠিক আনসার দিব তাও না, মাঝে মধ্যে কনফিউজ হতে পারে, সেগুলো আমি বলবো আপনাদের, অবশ্যই আপনারা কি করবেন, দেখে নেবেন। ওকে, সো তারপর আসি, অ্যাকচুয়েটার ব্যবহার করা হয় কোথায়, অ্যাকচুয়েটার আমরা কই ব্যবহার করি, অ্যাকচুয়েটার আমরা ইউজ করি রোবোটিক্সে, ঠিক আছে। রোবোটিক্সে ওই হাত পা নাড়ানোর জন্য কি করা হয়, এই অ্যাকচুয়েটারটা ইউজ করা হয়। কোনটি রোবটের ব্যবহার, রোবটের ব্যবহার কি, জটিল সার্জারি চিকিৎসায়, ইয়েস জটিল সার্জারি চিকিৎসায়। ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণ, এটা হয় নাই এখনো, বীজের না, টেনিস বল একটা না, ওটাই। মানুষের দুঃসাধ্য কাজের ব্যবহৃত প্রযুক্তি, দুঃসাধ্য কাজ করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, এখানেও কিন্তু আমরা রোবোটিক্সটাই কি করছি, ইউজ করছি। ওকে, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটার ব্যবহার করা হয়, এখানেও কি বলেন তো, রোবোটিক্স। আর রোবোটিক্সের ব্যবহারগুলো এখনো বলি নাই, ওই রোবোটিক্সের ব্যবহারগুলো থেকে আসে মাঝে মধ্যে কোশ্চেন। ওই যে 5টা ব্যবহার করতে বললাম না, মেশিন লার্নিং টার্নিং এগুলা, ওগুলো একটা আপনাদের দেখবেন বই একটা ছক আছে, ওই ছক থেকে আসছে, একদম যে ছক থেকে আসছে। ওকে, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে ঘোরানো যায়, কাজের প্রয়োজনে রোবট 360 ডিগ্রি কোণে কি করতে পারে বলেন তো, ঘুরতে পারে।
উদ্দীপকে কোন প্রযুক্তি ইঙ্গিত করেছে? কি বলছে? মানব সম্প্রতি ডিজিটাল মেলা উদ্ভাবনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামে এক যন্ত্র মানবের কথা হয়। সোফিয়া, তাহলে সে হচ্ছে সৌদি আরবের মনে সর্বপ্রথম কি করছিল? এটা ইয়া লাভ করছিল আর কি, ঠিক আছে, নাগরিকত্ব তাকে দিয়েছিল। তাহলে যন্ত্র মানব কি? এটা হচ্ছে একটা রোবোটিক্স। বলছে উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে কি হবে? শিশুদের বুদ্ধির বিকাশ ঘটবে না, মানুষের কর্মস্থান বাড়বে না, মানসিক মূল্যবোধ বৃদ্ধি পাবে না, শিল্প কারখানায় ব্যয় কমবে। ইয়েস, শিল্প কারখানায় ব্যয় কমবে। আগে যেখানে 10 জন মানুষ থাকছে ও দেখা যাবে 5 জন মানুষ দিয়ে কাজ করে ফেলতে পারবে। আগে যেখানে ডে নাইটে মানুষ থাকছে ও দেখা যায় একটা রোবট দিয়ে সেই কাজ করে ফেলতে পারবে। তাহলে অবশ্যই যে ব্যয়টা আছে, ব্যয়টা কি হবে বলুন তো? কমে আসবে। ওকে, তারপরটা যদি দেখি, তারপর আর কিছু নাই। টাইপ 2 শেষ। টাইপ কত শেষ? 2 শেষ। এবার আসবো আমরা ক্রায়ো সার্জারি। এইবারে বোর্ডের জন্য একটা হট টপিক হচ্ছে কি? এই ক্রায়ো সার্জারি। ঠিক আছে, বর্তমান মানে গত বছর দেখা গেছে রোবোটিক্স থেকে অনেক বেশি কোশ্চেন আসছে, তারপরে ভিআর থেকেও আসছে অনেকগুলা, ক্রায়ো সার্জারি থেকে একটু কম আসছে, আর তার আগের বছর আবার ক্রায়ো সার্জারি বেশি আসছে। তো ক্রায়ো সার্জারি মোটামুটি এবার মোটামুটি অনেকগুলো বোর্ডে আসার সম্ভাবনা আছে আর কি। তাহলে আসেন আমরা শুরু করি। তাহলে ক্রায়ো সার্জারি কি? ক্রায়ো সার্জারি হচ্ছে অত্যাধিক শীতল তাপমাত্রায় এটা কি করবে? চিকিৎসা পদ্ধতি। কি ধরনের চিকিৎসা পদ্ধতি? রক্তপাতবিহীন। ঠিক আছে, তাহলে এখানে কি 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 পয়েন্ট? এটা হচ্ছে একটা কি পয়েন্ট হচ্ছে, এটা অত্যাধিক শীতল তাপমাত্রা। ঠিক আছে, অত্যাধিক শীতল তাপমাত্রায় কি করবে? একটা চিকিৎসা পদ্ধতি হবে, আর এই চিকিৎসা পদ্ধতিতে কোনো রক্তপাত হবে না, ইউজ হবে না। তাহলে রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি এটা। আর এখানে ওই তুলনায় মনে হয় কস্টিংও কম হয়, এরকম একটা কি ছিল? কথাবার্তা ছিল। ওকে, এবার আমরা প্রধান জিনিস, ক্রায়ো সার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রায় কি করা হয়? প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক ও রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্রায়ো সার্জারির মধ্যে পড়ে। ওকে, সো ক্রায়ো সার্জারির মধ্যে একটু করে বলে নিই। এখানে আমরা অবশ্যই আমাদের যে মেইন বই, বোর্ড বইটা আছে, ঠিক আছে, বোর্ড বই লিখে দিই। বোর্ড বই থেকে আমরা কিছু জিনিস দেখব। বোর্ড বই থেকে তাপমাত্রাটা দেখব। এইখানে তো অন্যান্য বই থেকে লিখছি, এই জন্য তাপমাত্রা একটু অন্যরকম আছে। তাপমাত্রাটা দেখব। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্রায়োজেনিক যে এজেন্ট আছে না, ক্রায়োজেনিক এজেন্ট, তাপমাত্রা আর যে বিভিন্ন ধরনের ক্রায়োজেনিক এজেন্ট আছে সেগুলো আমরা কি করব? আমাদের বিভিন্ন যে বোর্ড বই আছে সেখান থেকে হচ্ছে আমরা দেখে নিব। ওকে, তো আসি কিভাবে এই ক্রায়ো সার্জারিটা কাজ করে, এটা আসবে পরীক্ষায়। এটা অবশ্যই মাস্ট হচ্ছে আমরা দেখব। কার জন্য? সিকিউ গতেই বেশি আসে, তাও আমি হতেও কি করলাম একটু দিয়ে রাখলাম আপনাদের জন্য, গ দুইটার জন্য। তাহলে আসি, তো ক্রায়ো সার্জারি সাপোজ একটা আঁচিল আমি অপারেশন করব সেখানে। তো প্রথমে কি করা হয়? প্রথমে হচ্ছে সাপোজ এই ক্রায়ো সার্জারিতে কিন্তু আইসিটির ব্যবহার আছে। ওকে, সো প্রথমে হচ্ছে আপনারা সাপোজ মনে করেন আমার এখানে একটা আঁচিল আছে। তো প্রথমে কি করা হয়? এই আঁচিলটার সবার আগে সিলেক্ট করতে হবে না? এই সিলেক্ট করার জন্য আমরা কি করে থাকি? আইসিটিরই সাহায্য নিয়ে থাকি। ঠিক আছে, ওকে, তাহলে আপনি ওই আইসিটির সাহায্য নিয়ে এই জায়গাটা কি করলেন? সিলেক্ট করলেন, প্রথম কথা গেল। আচ্ছা, 2 নাম্বার, সিলেক্ট করার পর এখানে একটা চিকন একটা সূচের মতো একটা অংশ থাকে যাকে বলে ক্রায়োপাব। কি বলে? ক্রায়োপাব। এই ক্রায়োপাবে কি করা হয়? একটা ক্রায়োজেনিক এজেন্ট, যেমন হচ্ছে তরল নাইট্রোজেন হইতে পারে, আর্গন হইতে পারে, এটা দিয়ে আপনি কি করেন? ওইখানে কি করে দেন? ওই ক্রায়োজেনিক এজেন্টটা পুশ করে দেন। ঠিক আছে, তাহলে এখন এখানে আইসিটির ভূমিকাটা কি? এই যে জায়গাটা যে সিলেক্ট করে এই ক্রায়োজেনিক এজেন্টটা যে সেম জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না সেটার গতিপথটা কি করে দিবে নির্ধারণ করতে আমরা কি করি? আইসিটির ব্যবহারটা করে থাকি। ঠিক আছে, সাপোজ আপনি এক জায়গায় মানে অসুস্থ কোষের জায়গায় আপনি যদি সুস্থ কোষে দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? ওটা নষ্ট হয়ে যাবে না? সুস্থ কোষ নষ্ট হয়ে যাবে না? তাহলে এই জায়গাটা যাতে না হয় সেজন্য আমরা কি করি? এখানে আইসিটি ব্যবহার। আমি একসাথে দুইটা বলছি কিভাবে কাজ করে, সাথে তার আইসিটির ব্যবহারটা কি সেটাও বলতে, পরীক্ষা আসছে ডিরেক্ট। এইখানে আইসিটির কি কি ব্যবহার তুমি পাও দেখো। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথমে হচ্ছে জায়গা সিলেক্ট করব। জায়গা সিলেক্ট করে কার পাবে কি করব? কাজনিক এজেন্ট নিয়ে পুশ করে দিব, করলাম। তারপর সে কি করবে? ওর ভিতরে গিয়ে ওই কোষের তাপমাত্রাটা একদম কমায় ফেলবে, একদম মাইনাসে নিয়ে আসবে। -40 বলেন বা মাইনাস কত, এখানে একটা দোয়া আছে -120 থেকে এত, আপনাদের বইতে মনে হয় -45 থেকে -135 থেকে কত একটা দোয়া আছে, তো সেটা দিব, একদম বই থেকে লিখবো। ঠিক আছে, ওকে, তো ওইখানে তাপমাত্রা নিয়ে যায়। তাহলে ওইখানে তাপমাত্রা নিয়ে যায় কি করলো? তারপর দেখা যায় ওই যে নিম্ন তাপমাত্রায়, সেই নিম্ন তাপমাত্রায় কিন্তু কোনো অক্সিজেন চলতে পারে না, বাধাগ্রস্ত হয়। তখন দেখা যায় যে রোগাক্রান্ত টিস্যু আছে না, সেই টিস্যুটা কি হয়ে যায়? মরে যায়। ঠিক আছে, দেন আবার আপনি কার্জেনিক এজেন্ট দিয়ে আরেকটা এজেন্ট দিয়ে আপনি কি করবেন? ওইখানে পুশ করবেন, তখন দেখা শরীরের তাপমাত্রাটা একদম আবার আগের অবস্থায় চলে আসে। তাহলে এভাবে আলটিমেটলি একটা রোগাক্রান্ত যে টিস্যু আছে বা কোষ আছে সেটাকে কি করা হয়? নষ্ট করা হয়। এই জিনিসটাই এখানে বলা হয়েছে।
ঠিক আছে? তাহলে এখানে কি এই দেখেন ক্রায়োপাপ জিনিসটা কি? কারণ সেটা সূর্যের একটা প্রান্ত, ঠিক আছে? তাহলে ক্রায়োসার্জি বসলে ইয়ে করে ক্রায়োথাইপে বলে। তাহলে প্রথমে হচ্ছে যদি বা তাপমাত্রা এখানে একটা দিছে, আমি বললাম আপনাদের বই থেকে, এটা অবশ্যই কোথায়, এই যে তাপমাত্রাগুলো কই থেকে দেখবো, একটু বই থেকে দেখবো। ওকে, তারপরে বলছে কি এই তরল আর্গন গ্যাস, এটা আলটিমেটলি তরলই থাকে, তাপমাত্রা অত্যধিক হ্রাসের ফলে কোষের পানি জমাট টিস্যুতে একটা বরফ পিণ্ডে পরিণত হয়, আর এখানে রক্ত আর অক্সিজেন সরবরাহ তখন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। দেন আবার সেই কার্পাপ বা ইয়ার মধ্যে হিলিয়াম গ্যাসের মাধ্যমে এটা করা হয়, দেন ধ্বংস হয়ে যায়। তাহলে এখানে আইসিটির ভূমিকা বুঝে গেছে। তারপরে হচ্ছে এই যারা ক্রায়োসার্জারি যারা করছে তাদের একটা লিস্ট থাকবে, সেই লিস্টটা কি মানে কে কে করলো যাতে সহজে খুঁজে পায়, সেই জন্য আমরা ইউজ করতে পারি। তারপর একটা হতে পারে এই যে তাদের এই যে অপারেশনের যে ফুল ডিটেলস বা তৈরি করতেও কি বিভিন্ন মেডিসিন টেডিসিন লাগছে না, সেই মেডিসিন তৈরি করতে তো কোনো না কোনো ইয়া লাগছে, সেটাও হইতে পারে। এছাড়া আপনি যেই ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তার কি আপনার যদি কোনো প্রবলেম হয় কাজ করতে গেলে, সে আবার আরেকটা ডাক্তারের সাথে কি করবে, পরামর্শ করবে। তো তখন কি করতে হবে, আইসিটির মাধ্যমে সে কি করবে, কথাবার্তা বলবে। সো এগুলো হচ্ছে আইসিটি ব্যাপার কোথায়, ক্রায়োসার্জারিতে। মাঝে মধ্যে পরীক্ষা আসবে ক্রায়োসার্জারিতে আইসিটির ব্যবহার কোথায় সেটা। একজন বলছে ভাই আইসিটি ক খ যেতে পড়তে বলে যে কি করবো, লিখবা, আর কোনো কাজ নাই, লিখবা, বারবার লিখবা। একটা পরীক্ষা তুমি যদি একবার ভুলো, 5বার লিখো, 5বার বেশি হয়ে যায় না, 3বার। একবার পড়ে লিখছো না, ভুলে গেছো, 3বার লিখবা। তো এটাই হচ্ছে তোমার শাস্তি। তুমি যদি একবার ভুলো তাহলে 3বার লিখবা, তাহলে দেখবা আর ভুলতে যেতে ইচ্ছা হবে না, ঠিক আছে? তখন দেখবে এমনি মাথা সেট হয়ে গেছে। পানিশমেন্ট দিতে হবে তোমাদের, মানে নিজেকেই নিজে কি করতে হবে, শাস্তি দিতে হবে যে আমি এই কাজ করলে আমি পরবর্তী এই কাজ হবে, ঠিক আছে? তখন দেখবা আর ভুলবা না, মাথায় এমনি সেট হয়ে গেছে, আর লিখলে মাথায় সব কিছু সেট হয়ে যায়, ঠিক আছে? আর একটা কাজ করতে পারো, সকাল ঘুম থেকে উঠে সুন্দরভাবে কি করতে পারো, মুখস্থ পড়াগুলো নিয়ে বুঝতে পারো। কারণ সকালবেলা তুমি মাথায় যা দিবা, দেখবা মাথা থেকে বেরিয়ে হচ্ছে না, ঠিক আছে? আমি পরীক্ষার সময়গুলোতে এটাই করি। পরীক্ষার আগে দেখা যাবে আমি হচ্ছে যদি এরকম হয়, কিন্তু আমি আবার একটা জিনিসে সেটা হচ্ছে আমি প্রচুর ঘুমাই মানে হচ্ছে রাতের বেলা পরীক্ষার আগে মাস্ট আমি ঘুমাবো, আমি আর কিছু করি না করি, মাস্ট ঘুমাবো। ওয়েট, এতগুলো কল। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, মানে সকালবেলা পড়বা, আর অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে অনেকে দেখা যায় প্যানিক ট্যানিক করে ঘুমায় না, বাট ঘুমানো অবশ্যই উচিত। তুমি 2 ঘন্টা হলে 2 ঘন্টা, 3 ঘন্টা হলে 3 ঘন্টা, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করি পরীক্ষা আমি যদি সারা রাতও পড়ি সমস্যা নেই, 1 থেকে 2 ঘন্টা ঘুমাই, দেন আবার সকালে উঠবো। আমি যদি এরকম হয় 2টা বাজে যদি ঘুমাইতাম, আমি 4টা বাজে ঘুম থেকে উঠে যেতাম। একটু ওয়েট, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, 2টাই। বুঝতে এক্সামের আগে কোনো ওয়ান শট নেবেন কি না? না ভাইয়া, আচ্ছা এক্সামের আগে না, রিসেন্ট তোমাদের ক্লাসগুলো আগে শেষ করি, দেন হচ্ছে কিছু এমসিকিউ হোক বা সিকিউ যদি পারি তাহলে নেওয়ার ইচ্ছা আছে, চিন্তা ভাবনা আছে। এখন কিছু সিওরিটি দিতে পারছি না, ঠিক আছে? কারণ ভাইয়েরও আবার পরীক্ষা আছে, ভাই হচ্ছে একটু প্রেশারে আছি, ফাইনাল ইয়ার চলতেছে আমার, ঠিক আছে? ফাইনাল ইয়ারে একদম ফাইনাল সেমিস্টারই আছি। এখন একটু প্রজেক্টের বিভিন্ন ধরনের কাজ কারবার নিয়ে অনেক বেশি প্যারায় আছি, ঠিক আছে? একবার এই স্যারের কাছে যাই, একবার এই স্যারের কাছে যাই। এখন আমার আজকে জাস্ট খালি কনফার্ম হয়েছে প্রজেক্টটা, আজকে কনফার্ম হয়েছে যে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো। এখন এই প্রজেক্ট নিয়ে এখন আরও বিভিন্ন স্যারের কাছে ধার প্রান্তে ঘুরতে হবে যে এটা এই করুন, এটার ওই করুন, এটা না করলে আমরা আসলে আর বাজেট থেকে বেরোতে দিবে না, ঠিক আছে? সো এটা নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন কাজই করা হয়ে উঠতেছে না। ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে এবার সিকিউ ওয়ান শট করবো, সিকিউ না এমসিকিউ করবো। গত বছর আমার একটা প্লে লিস্ট ছিল যেখানে হচ্ছে আমি সিকিউ একদম ওয়ান শট নিয়েছিলাম, বাট ওরকম
লার্জ লেভেলে আসলে এবার আর নেওয়ার প্ল্যান নাই, বাট এমসিকিউটা করার ইচ্ছা আছে অনেক বেশি। আচ্ছা, আমার বাসা হচ্ছে মানে আমার নানা বাড়ি দাদা বাড়ি হচ্ছে বগুড়াতে, বাট আমি ছোটবেলা থেকেই সম্পূর্ণ আমার যে কৈশোর আছে সব কিছু হচ্ছে আমার চিটংয়েই কাটছে, ঠিক আছে। আর বর্তমানে তো এখন ঢাকায় আছি, আর এখন দেখা যায় ভার্সিটি শেষ করে এখন আমি কোন দিকে যাই আসলে আমি নিজেও জানি না। আগে ভার্সিটি শেষ করে দেন হচ্ছে আমরা ডিসিশন নিব আর কি, ঠিক আছে। তো আসি ক্রায়োসার্জারির কৌশল, এখানে আবার একটু হালকা পাতলা জটিল করে বলছে, আর এখানে কিছু আইসিটির কথাবার্তা মনে হয় এখানে বলা আছে, এগুলো একটু আমরা দেখবো। ওইটা হচ্ছে মেইনলি প্রথম যে জিনিসটা ছিল এটারই জিনিস। ক্রায়োসার্জারির ব্যবহার মনে রাখবেন, সব কিছুর ব্যবহার কোনো না কোনো এমসিকিউতে আসবেই পরীক্ষায়, ব্যবহারগুলো এমসিকিউতে আসবে। সো অবশ্যই এগুলো আমরা কি করব দেখব, ওকে। তো যেমন হচ্ছে ত্বকের ছোট ছোট টিউমার আছে, তিল, আঁচিল বা ত্বকের ছোট ছোট যে ক্যান্সারগুলো আছে ইত্যাদি কি করা হয় ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়া দেখেন যকৃৎ ক্যান্সার আছে, বৃক্ক ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার, এই সব কিছুই কিন্তু আইসিটির মাধ্যমে কি করা হয় করা হয়, ঠিক আছে। আচ্ছা, একজন একটা কথা বলছে, সেটা আসলে হচ্ছে কেন জানে আমার খারাপ লাগে এই জিনিসটা শুনলে, বঙ্গিয়াটা শুনলে আর কি, ঠিক আছে। যেহেতু আমি চিরগের না, আমি এটা অবশ্যই মানি, ঠিক আছে, আমি কিছুই বলি না এটাতে, বাট কেন জানি তারা যখন এটা বলে, মানে চিটাঙের মানুষ যখন বলে আর কি, ঠিক আছে, তখন দেখা যায় কেন জানি একটু কষ্ট লাগে, আর কিছুই না, ঠিক আছে। ওকে, তো আসি, রায়ানা এমবিবিএস পাস করে, এটা যদিও বা ভার্চুয়াল রিয়ালিটির একটা এমসিকিউ ছিল, তো দেখি যদিও এটার মধ্যে চলে আসছে আর কি, একটু মেডিকেল কথাবার্তা দেখছি তো এই জন্য আমি মনে করছিলাম এটা হচ্ছে বাট এটা আসলে ভার্চুয়াল রিয়ালিটির এমসিকিউ। রায়ানা এমবিবিএস পাস করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই প্রশিক্ষণ করে, কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। রায়ানা প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটা কি? এই দেখেন, এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়ালিটি, ঠিক আছে। কি ছাড়াই দেখেন, এখানে আসলে এটা কি পয়েন্ট না, এখানে কি পয়েন্টটা কি পয়েন্ট হচ্ছে কৃত্রিম পরিবেশে, ঠিক আছে, কৃত্রিম পরিবেশে যে ইয়াটা করে এটার জন্য হচ্ছে এটা আনসার, ওকে। তারপরটা যদি দেখি, উক্ত পদ্ধতি বাস্তবায়ন প্রয়োজন কোথায়? বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ইয়েস। ত্রিমাত্রিক ইমেজ, ইয়েস। অ্যাকচুয়েটর না, অ্যাকচুয়েটরটা আমরা রোবোটিক্সে ইউজ করি, তাহলে অ্যাকচুয়েটর হবে না, তার মানে এর আনসারটা হচ্ছে এটা। নিচের কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? ক্রায়োসার্জারির সাথে আলটিমেটলি একটা আমাদের ক্রায়োজেনিক এজেন্ট লাগে, সেটা আসলে কি নাইট্রোজেন, ঠিক আছে। যদিও আপনাদের অপশন এখন বেটার একটা অপশন, সেটা হচ্ছে তরল নাইট্রোজেন বলা হয়ে থাকে, তরল কথাটা থাকে মোটামুটি দেখবেন প্রায় ম্যাক্সিমাম জিনিসের সাথে থাকে, আর কয়েকটা জায়গা মনে কঠিন কার্বন ডাইঅক্সাইড কি একটা কার্বন মনোক্সাইড এরকম একটা ছিল, সেগুলো একটু করে জাস্ট বই থেকে একটা রিডিং দিতে হবে, এই জন্য বলছিলাম বইটা একটু আপনাদের বলে দিব, বইটা আসে মাঝে মধ্যে। ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় কোথায়, ব্যবহার করা হয় ক্রায়োসার্জারি আমরা লিভার ক্যান্সার যেটা আছে সেখানে কি করতে পারি, ব্যবহার করতে পারি। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটা? এখানে হচ্ছে আমরা আর্গনটা ইউজ করি, ঠিক আছে, আর্গনটা কি করি ইউজ করি, এখানে কঠিন নাইট্রোজেন এগুলো আমরা ইউজ করি না, আর ওইখানটা তরল হলে হয়। তারপর হচ্ছে ডক্টর মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবায়ন ও অনুকরণের সার্জারি প্রশিক্ষণ দেন যাতে কোনো রূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে -120 ডিগ্রি তাপমাত্রায় চিকিৎসা দেন। প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি, প্রশিক্ষণে তিনি কি করছে কৃত্রিমভাবে বাস্তবায়ন অনুকরণ, তার আলটিমেটটা কার? এটাও কিন্তু সেই আগের মতো ভার্চুয়াল রিয়ালিটির। আর ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা ব্যয় তুলনামূলক কম, এটাও একটু হইতে পারে, চিকিৎসা ব্যয় কম, অপারেশনের ধকল সহ্য করতে হয় না, এটা কিন্তু একটা সুন্দর একটা কথা। ওই অপারেশন করলে কাটাছেটার ব্যাপার থাকে, কিন্তু এইখানে থাকে না, কারণ তো আপনি রক্তপাত ছাড়াই একটা কি করছেন অপারেশন করছেন, এখানে থাকবে না, এখানে থাকে না, এটা অবশ্যই। আশেপাশে কোষের ক্ষতি হয় না, এটা ভুল কথা, আশেপাশে কোষের ক্ষতি হয়, প্রথম ক্ষেত্রে হয় না, বাট দ্বিতীয় ক্ষেত্রে হইতেও পারে, ঠিক আছে। তাও এটা একটু করে দেখে নেবেন, আপনি যদি একটু ভুল টুল করেন তাহলে তো হইতেই পারে, ঠিক আছে। সো এই দুটো যেহেতু হয়েছে এটা শিওর না, ঠিক আছে, এটা তাও দেখে নিব একটু আমরা আমরা অবশ্যই কি করব দেখে নিব, আমাদের যে গাইড টাইড আছে বা বইটই আছে সেই বইটা থেকে একটু একটু কি করব দেখে নিব, ঠিক আছে। এটাকে দিলাম না, আশেপাশের কোষের ক্ষতি হয় না, ক্ষতি হয় যদি ভুল করি, তখন ক্ষতি হইতেই পারে, ঠিক আছে, এই জন্য এটা কিছু দিলাম না, এটা একটু রাখলাম। তাহলে আমাদের শেষ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক এটা হচ্ছে এটা, কোনো না কোনো বোর্ডে এই টপিকটা থেকে একটা কোশ্চেন আসছে। ভার্চুয়াল রিয়ালিটি, রোবোটিক্স থেকেও এখন বর্তমানে এগুলো হচ্ছে আবার ইম্পর্টেন্ট বেশি, রোবোটিক্সও আসে, ওকে। টেস্ট পেপারে ঘনা, ওকে, তাহলে ওইটাই হবে। তো বায়োমেট্রিক্সটা, বায়োস এবং কি ম্যাট্রিক্স নাকি, বায়োস আর এটা হচ্ছে মেট্রিক থেকে আসছে। তাহলে বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হলো এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে দেখেন এখানে একটা মানুষকে কি করা হয় অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হবে, কি করা হবে
অদ্বিতীয়ভাবে কি করবে, চিহ্নিত করবে। কিসের মাধ্যমে? দেহের গঠন অথবা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে কি করা হয়, মানুষকে হচ্ছে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয় সেটা। সাদিয়া হচ্ছে বেশি ভঙ্গা ভঙ্গা করতেছে, তাকে হচ্ছে আসলে মাইর দেওয়া উচিত। ও চিটংয়ের হয়, আসলে হচ্ছে আমাদের সাথে এইভাবে করতে পারে না নাকি? ওকে, যদিও সমস্যা নাই, যদি বেশি কিছু হয় তাহলে দেখা যেতে পারে এরকমও তো হতে পারে, ওই কি বিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকে না, যে যেমন হচ্ছে ওই ছোটবেলায় যখন বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়তা তখন কি হইতো, তখন দেখা যায় তো সে যদি যুক্তরাষ্ট্রের ইয়া করে তখন দেখা যায় হচ্ছে কি তার ছেলে হচ্ছে মেয়ে যুক্তরাষ্ট্রের হয়। তখন আমার এমন হইতে পারে, দেখা যেতে পারে হচ্ছে চিটংয়ে থাকতে থাকতে এমন হইতে পারে চিটংয়ের মেয়ে কোনো একটা কি করে ফেলছে, বিয়ে করে ফেলছে। ঠিক আছে, এমন হইতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তখন আর কেউ বলতে পারবে না, তখন আবার যদিও বলবে, বাট তখন না, হবে না। ওকে, এবার আসি বায়োমেট্রিক্সের কাজ। তাহলে বায়োমেট্রিক্সের কাজ কি? ব্যক্তি শনাক্তকরণ করা, ব্যক্তির সত্যতা নির্ধারণ করা, মানে সে আসলে কে, এই জিনিসগুলো নির্ধারণ করা দরকার নাই। এবার আসি বায়োমেট্রিক্সের প্রকারভেদ। এমসিকিউর জন্য মাস্ট এই স্লাইডটা, কোনো না কোনো একটা বোর্ডে এমসিকিউ আসতেই পারে, আপনাদের যে পরীক্ষাগুলো হয় সেখানেও আসবে। ঠিক আছে, তাহলে বায়োমেট্রিক্সের প্রকারভেদ। তাহলে প্রথমে আসি দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স। দেখেন দেহের গঠন আর শরীরবৃত্তের মধ্যে কে কে আছে, এই জিনিসগুলা। আর আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে তিনটা জিনিসই আপনাদের বই আছে, ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, কিবোর্ড এত। তাহলে আপনারা জাস্ট এই তিনটা একটু করে মনে রাখবেন, আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে কি আছে তিনটা মনে রাখবেন, বাকি সবগুলো হচ্ছে কি দেহের গঠন বা এটার মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এই হইতেছে আমাদের কথাবার্তা। সো এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখবো, যেমন হচ্ছে আঙ্গুলের ছাপ বা এই সকল যে জিনিসগুলো আছে এগুলা। তার প্রথমে আসি সবার আগে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট। ওকে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইগুলার, মানে এই যে বায়োমেট্রিক্সের আছে এখান থেকে আসলে কি দরকার ভাইয়া, এখান থেকে একটু করে লিখে দিই। এখান থেকে আলটিমেটলি ম্যাক্সিমাম যেটা আসে তুলনা। এখান থেকে কি আসে, এখান থেকে আসে কে কার সাথে কোনটা কম্পেয়ার করলে ভালো হবে, এটা একটা তুলনা আসে। ঠিক আছে, কম্পারেটিভলি তুলনাটাই বেশি দরকার হয়। ঠিক আছে, এখান থেকে তুলনাটা বেশি আসে। সো এখানের অবশ্যই আমাদের কি করতে হবে, তুলনা যদি জানতে হয়, তুলনা যদি দিতে হয়, তাহলে আমাদের দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা কি, একটা হচ্ছে সুবিধা প্লাস এটার যে অসুবিধাগুলো আছে। তাহলে সুবিধা প্লাস অসুবিধাগুলো হচ্ছে আমরা কি করব, দেখব। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিতে কি দেখব, তার ব্যবহার কোথায় হয়েছে, তার ইতিবাচক নেতিবাচক দিক, ভার্চুয়াল রিয়েলিটি শেষ। রোবোটিক্সে কি দেখলাম, রোবোটিক্সের ব্যবহারটা দেখলাম, তিনটা জিনিস গেল। ক্রায়োসার্জারিতে কি দেখলাম, ক্রায়োসার্জারিটা কিভাবে কাজ করে সেটাই, কাজ শেষ। আর ক্রায়োসার্জারিতে আইসিটির ভূমিকা, মোট 5টা প্রশ্ন হইল। আর বায়োমেট্রিক্সে সে কি বলবো, তাদের তুলনা। তুলনাতে কি থাকবে, সুবিধা এবং অসুবিধা, প্রত্যেকটা যে আলাদা আলাদা জোন আছে তাদের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আমরা কি করব, কথাবার্তা বলবো। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। তো বায়োমেট্রিক্স এগুলো তো বললাম অলরেডি। তো প্রথমে আসি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। আমাদের মোবাইলে সবার হাতে একটা একটা কি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে। ঠিক আছে, যদি বা আমার হাতে নাই, গরিব শরীফ মানুষ, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখি নাই। ঠিক আছে, কেন জানি আমার থেকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার থেকে পিন দেওয়াই আবার ভালো লাগে। ঠিক আছে, আবার পিন যেটা আমি দিছি সেটা দেখা যায় আমার বাসায় সবাই জানে। এমন অবস্থা, আমি যখন বাসায় যাই আমার বোন দেখা যায়, ও সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে আমি দেখি ও আমার মোবাইল চালাচ্ছে সুন্দরভাবে, তো ও আবার আমার জানে। ঠিক আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আসলে আমার দোয়া নাই। ফিঙ্গারপ্রিন্ট ওই মাঝে মধ্যে মনে হয় যে ফিঙ্গারপ্রিন্ট দিলে দেখা যাবে আমি ঘুম গেছি, তখন আরও একটা ক্লিক করলে তো খুলে গেল। ঠিক আছে, এই জন্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিই না এই ভয়ে। কিন্তু দেখা যায় বাসায় আবার ওই পিনটাও জানে। পিন আর কয়বার এত চেঞ্জ করো, চেঞ্জ করতে করতে আর ভালো লাগে না, থাক ও দেখলে দেখুক, আর কি দেখবে, কিছুই তো নেই মোবাইল। তো এই ফিঙ্গারপ্রিন্টের সবচেয়ে সুবিধা কি, সুবিধা হচ্ছে দ্রুততার সহিত কিন্তু কাজ করে, শতভাগ অ্যাকুরেট কি করে কাজ সে করে। ফিঙ্গারপ্রিন্ট প্রায় শতভাগ 99% সে কি করবে, অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দিবে। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এটা এত বেশি কস্ট হয় না, কস্ট কম। তাই আপনি যদি বলি মানে এই যে কয়টা আমরা দেখবো তার মধ্যে যদি বলে তুলনা যদি করা হয় আর কি, কস্টিং এর কম দিক থেকে আপনাকে শতভাগ রেজাল্ট দিবে প্রায়, এগুলো কে করবে, এই ফিঙ্গারপ্রিন্টটাই করে থাকে। ওকে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টে কিছু সমস্যা আছে। কি সমস্যা ভাই, আপনার হাতে এই খাবার খাচ্ছেন, সাপোজ আপনি ডান হাতের এই আঙ্গুলটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন। ঠিক আছে, তাহলে এখন ভাত খাচ্ছেন, তাহলে কি আর এই আঙ্গুলটা কাজ করতে পারলো না। সাপোজ একটা হাতে ময়লা লাগছে, যে আঙ্গুল দিয়ে আপনি দিচ্ছেন সেই আঙ্গুলে ময়লা লাগছে, তাহলে কি ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে, কাজ করবে না। দেন আপনার যাদের হাত ঘেমে যায় বারবার, ঠিক আছে, যারা বেশি ঘামে তাদেরও কি হইতে পারে, এই ফিঙ্গারপ্রিন্ট একটু ঝামেলা হতে পারে। তাহলে এগুলো হচ্ছে অসুবিধা। ঠিক আছে, সো এখানে ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু হালকা পাতলা বলছে।
আর অলরেডি তো আপনারা জানেন কোথায় কোথায় ইউজ করি, আমরা কোথায় কোথায় ইউজ করি ফিঙ্গারপ্রিন্টটা, এটা তো আমরা জানি। আর সুবিধা অসুবিধা এটা এই তুলনামূলকভাবে খরচ কম, খুবই কম সময় লাগে, আর এখানে প্রায় 100% সফলতার হার প্রায় 100%। আর অসুবিধা কি? অসুবিধা বললাম এই শুষ্কতা, আঙ্গুলে ময়লা বা কোনো প্রকার আস্তর লাগানো থাকলে, এছাড়া ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা ইউজ নয়। তাহলে এগুলো হইতেছে কি বলুন তো, এটা। ওকে, এবার আসি আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেইন যেটাকে বলা হচ্ছে। তাহলে ফিঙ্গার ভেইন কি? যে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ত্বকের নিচে রক্ত করা হয়, এটা যদিও আমাদের নাই বলতে গেলে, এত বেশি ইউজ করা হয় না এই ফিঙ্গার ভেইনটা। জাস্ট একটু করে দেখে নেবেন ফিঙ্গার ভেইন থেকে ওইটা ইম্পর্টেন্ট কোনটা, এটা কি দাগেছি, এটা কি দাগেছি, এই ফিঙ্গার ভেইনটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু আমরা বেশি দেখবো, ঠিক আছে? এটা একটু দেখবো, আর বাকিগুলো হচ্ছে একটু জাস্ট হালকা একটা রিডিং দিব। এগুলো কি দেখবো, যেগুলো দিচ্ছি সেগুলো কি দেখবো, সুবিধা অসুবিধা ভালো মতো দেখবো, ঠিক আছে? তো এটার প্যাটার্নের উপর ভিত্তি করে আলটিমেট এটা করা হয়। আর ফিঙ্গারপ্রিন্টটাও হচ্ছে কি নির্ভুল সূক্ষ্ম, ঠিক আছে? এখানে আঙ্গুল স্ক্যানিং তল স্পর্শ করার প্রয়োজন হয় না, জাস্ট আপনি পরে রাখবেন, তলটা লাগানোর দরকার নাই, রাখলে হয়ে যায়। ওকে, সো ফলে রোগ সংক্রমণের কোনো ইয়া থাকে না, যেহেতু স্ক্যানিং তল আঙ্গুল স্পর্শ করার প্রয়োজন হয় না, ফলে স্ক্যান তো কোনো ছাপও পড়ে না, তার ফলে এই লুকাতে ইয়া হয়ে যায়। আর সাধারণত আবহাওয়া বা বয়সের দ্বারা প্রভাবিত হয় না। সো এই সকল কথাবার্তা একটু করে লিখছে। ওকে, এবার সেই ফেস রিকগনিশন, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ফেস রিকগনিশন। সকলের মোবাইলে দেখা যায় কি আছে, ফেস লক আছে, ঠিক আছে? যদি আমার মোবাইলে তো অলরেডি বলে ফেলছে, আমার হচ্ছে একটা পিন আছে। এটাও বলে দিই আমার পিনটা আসলে কি। আমার পিনটা হচ্ছে আমার স্কুলের রোল নাম্বার, ঠিক আছে? আমার হচ্ছে 6 ডিজিটের একটা পিন। এটা হচ্ছে স্কুলের 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে রোল নাম্বারটা ছিল আমার, সেটাই। আমি নিজেও জানি না আমার, মানে পিনটা যদি আমাকে না দেখে কেউ বলতে বলে আমি পারি না, ঠিক আছে? পিনটা হচ্ছে এরকম 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 করে যায় আর কি, একটা জায়গায় যায়। আমি হচ্ছে যখন আমাকে কেউ কিবোর্ডটা সামনে দেয়, তখনই আসলে হচ্ছে আমার মনে পড়ে যে আসলে আমার পিনটা কি। ওকে, তাছাড়া আমার আসলে খুব কম মনে পড়ে। অথবা হচ্ছে আমার ওই রোল মনে করতে হয়, আমার ক্লাস 6-এ কত রোল ছিল, 7-এ কত ছিল, 8-এ কত ছিল, এই রোলগুলো আমার মনে করতে হয়। আমার হচ্ছে 2টা পিনই আমি ইউজ করি ম্যাক্সিমাম টাইম। মানে হচ্ছে এই মোবাইলে যখন ইউজ করি, একটা ইউজ করতে হচ্ছে 1 থেকে 5-এর রোল কী ছিল, এটাতে হচ্ছে আমার 6টা দিয়ে হয়ে যায়। দেন আরেকটা হচ্ছে 6 থেকে 10-এ কী ছিল রোল, ঠিক আছে? ভাই অনেক কিছু শেয়ার করলাম, কেউ আবার ভাইয়ের মোবাইলটা নিয়ে খুলে আবার দেখো ইয়া করিও না। ওকে ওকে, আচ্ছা একজন আরেকজন বলছে ভাই আমি 1 থেকে 10 দিছি রোল। ভাই এখনই চেঞ্জ করে ফেলো, কারণ হচ্ছে এই যে রোল নাম্বার বের করা, এগুলো কিন্তু একদম ইজি বিষয়, ঠিক আছে? আমার রোল আমি যদি চাই, আমি আর আমার ফ্রেন্ড কেউ যদি চায়, তাহলে ইজিলি বের করতে পারবে যে আমার স্কুলের ফ্রেন্ড আছে, ঠিক আছে? তোমারও দেখা যেতে পারে বের করে তোমাদের আইডিটাই নাই করে দিয়েছে, ঠিক আছে? সো এগুলো দেওয়া উচিত না। আমি তো তোমাদের এমনি জাস্ট সরাসরি বলতেছি আর কি, ঠিক আছে? এগুলো আর সবাই বলবো না। দেখা যেতে পারে এখন হচ্ছে স্কুল রোল না দিয়ে কলেজের রোল দিছি, কলেজ না দিয়ে ভার্সিটিটা দিছি, এমন হইতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটা এটা। বিকাশের পিনটাও কি এটা? আচ্ছা, বিকাশের পিন একদম সহজ, ঠিক আছে? এটা না বলি, এটা এত সহজ, কেউ যদি দেখে সে নিজেই হয়ে যাবে, ঠিক আছে? বিকাশ আমার ভাইয়া দিছিল, যে ভাইয়া যেটা দিছে সেটাই এখনো আছে, এত সহজ একটা দিছে, বলে তোর ভুলে যেতে পারো, সেই জন্য হচ্ছে তোর একদম সিম্পল একটা দিয়ে দিছি। ওকে, তো আসি ফেস রিকগনিশন আসতেছিলাম। তাহলে ফেস রিকগনিশনে কি আমরা বুঝতে পারতেছি, ক্যামেরার সামনে একটা দাঁড়াবো, সে আমাদের একটা ফটো তুলবে, তুলে আগের যে ইয়াটা আছে সেখানের সাথে ম্যাচ করে দেখবে যে আসলে আমি কিনা। ওকে, এটা হচ্ছে ফেস রিকগনিশন, আর তো কিছু না। তাহলে এই ফেস রিকগনিশন এটা, তাহলে এটা আমরা কই বর্তমানে সময় তো দেখবেন কোথায় কোথায় এগুলো ইউজ করা হয়, প্রবেশদ্বারে, তারপর আইডি নাম্বার শনাক্তকরণ, এগুলোতে আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো ফেস রিকগনিশনের মাধ্যমেও আমাদের প্রায় 100% ফলাফল তো আমরা পাই, মোটামুটি সঠিক ফলাফল পাওয়া যায়, কিন্তু এখানে অনেক বেশি অসুবিধা দেখা যায়। প্রথমে জিনিসটা কি, প্রথম অসুবিধাটা হচ্ছে সাপোজ আমি এখন চুল মাথায় আছে, তো আমার ফেস লোকটা এখন আমি যদি এইটা ছবি দেই, তাহলে দেখা যাবে ও চুল আলা মানুষকে চিনবে। যদি আমি এখন ডাব্বু করে ফেলি, তাহলে আমাকে চিনবে, আমাকে চিনবে না, তাহলে এটা একটা ঝামেলা। তাকে যার যেমন আছে তেমনই রাখতে হবে, ঠিক আছে? আবার যাদের হচ্ছে মোবাইলটা এত বেশি উন্নত নয়, ঠিক আছে, আমারটাও এত বেশি উন্নত নয়, গরিব শরীফ মানুষ, তো আমারটা সম্ভবত আমি যদিও ইউজ করি নাই, এমন হইতে পারে অন্ধকারের ছবি আছে, কিন্তু মানে অন্ধকার বলছে আলোতে একটা ছবি তোলা আছে, কিন্তু অন্ধকারে গেলে দেখা যাবে সে আলো স্বল্পতার কারণে আমাকে চিনতে পারতেছে না, এটাও হইতে পারে। তারপর আরেকটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যেটা বেশি হয়, সেটা হচ্ছে কি, তারা যখন অনেক বেশি মেকআপ করে, ঠিক আছে, অনেক বেশি যখন সাজাসাজি করে, তখন দেখা যেতে পারে হচ্ছে কি তাদেরকে চেনা যায় না। এই জিনিসটা আমি ফেস করতে হচ্ছে রিসেন্ট হচ্ছে একটা বিয়েতে গেছিলাম, যেখানে হচ্ছে আমার আম্মু বলছে ওইখানে হচ্ছে একটা গ্রুপ আছে মেয়েদের, বলছে ওইখানে হচ্ছে ও আছে, ওই যে ডাক দিয়ে নিয়ে আয়, ঠিক আছে, আমরা এখন চলে যাবো বাসায়।
আমি ওখানে যাই, কারো খুঁজে পাই না আসলে আমার বোন কোনটা, আমি বোনটা চিনি না, ঠিক আছে, কারণ আমার বোন হচ্ছে ওর বান্ধবীরই বিয়ে ছিল, সো হচ্ছে ওই দিক থেকে মানে চলে গেছে, ঠিক আছে, আমি দেখি না আসলে কেমন দেখতে ছিল। তো আমি তো খুঁজে পাই না, তা আমি আম্মুর আসে বললে, আম্মু ওখানে তো দেখলাম কিন্তু আমি তো ওকে খুঁজে পাই নাই। আম্মু তো টেনশনে পড়ে গেছে, বলতে কি খুঁজে পাস নাই? তারপর আম্মু যাই সামনে দেখে আমার বোন এখানে সামনে, বলছো আচ্ছা ও, আমি আসলে ওদের চেনা যাচ্ছিল না, ওই এমনভাবে মেকআপ করছে, ঠিক আছে। তো আমি আর কিছু বলি নাই, আমি আর কি বলবো, আমি খালি ভূতি বলছি, আর কিছু বলি নাই। তো এরকম প্রবলেম হইতেই পারে, আমি নিজে মানুষ হয়ে চিনতেছি না, আর ফোন কেমনে চিনবে? একদমই চিনবে না। তো এগুলো বুঝতে তাহলে ফেস রিকগনিশন সিস্টেম হচ্ছে সহজে ব্যবহারযোগ্য, সঠিক ফলাফল পাওয়া যায়, কিন্তু এই ঝামেলা করে কে? এই ক্যামেরা ছাড়া এই প্রযুক্তি, ক্যামেরা তো লাগবে, ক্যামেরা ছাড়া কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করা যাবে না। আর আলোর পার্থক্যর কারণে একটা ঝামেলা হইতে পারে। এছাড়া ওই বললাম আবার গহনাঘাটিও একটা কথাবার্তা ছিল, চুলের স্টাইল পরিবর্তন, এই ডাব্বু মাথা হয়ে গেলে মেকআপ ব্যবহার, আবার গহনাও আছে। তাহলে এই সকল কারণে ব্যক্তি কি হয় বলেন তো, এই জিনিসগুলোতে ঝামেলা সৃষ্টি হয়। ওকে, সো এই হইতেছে গেল আমাদের মোটামুটি এই হ্যান্ড ফেস রিকগনিশনটা দিছি না, এটা ইম্পর্টেন্ট আছে। আর চিটংয়ের বিয়েগুলো তো মাশাল্লাহ অনেক সুন্দর বিয়ে হয়, অনেক সুন্দর সুন্দর খরচপাতি করে তারা, মাশাল্লাহ। ওকে, তো এবার আসি হ্যান্ড জিওমেট্রি। ওই আমরা কি মুভি ছিল হ্যান্ড জিওমেট্রির, ক্রিশ। ক্রিশ মুভিতে দেখি না, তার বাপে হচ্ছে কি করে একটা জায়গার উপর হাত দেয়, হাত দেওয়ার ফলে তার ভবিষ্যৎ দেখতে পাই। এই হ্যান্ড জিওমেট্রিটা হচ্ছে এইটা, হ্যান্ড জিওমেট্রিটা মাঝে মধ্যে আসছে। সো হ্যান্ড জিওমেট্রিটা একটু করে আমরা দেখে নেব, একটু 2 স্টারে রাখলাম। তাহলে এই হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে মানুষের হাতের আকৃতি আর জ্যামিতিক গঠন, ঠিক আছে, ও সাইজ ইত্যাদির মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাহলে এখানে অবশ্যই সুবিধা অসুবিধা এগুলো দেখতেই হবে। তাহলে সবচেয়ে সহজ, একটা নির্দিষ্ট স্থানে হাতকে রাখা হয়, ব্যতীত কোনো কিছুই রাখার প্রয়োজন হয় না, অল্প মেমোরির প্রয়োজন। আর হ্যান্ড জিওমেট্রি ডিভাইসগুলোর দাম তুলনামূলকভাবে বেশি। যদি ফিঙ্গারপ্রিন্ট আর হ্যান্ড জিওমেট্রির কথা বলে তাহলে কে ভালো? ফিঙ্গারপ্রিন্ট, কারণ হ্যান্ড জিওমেট্রির দামটা বেশি। এছাড়াও যারা কায়িক শ্রম করে, এখানে কি কথাটা লিখছে, লেখার কথা, এছাড়া যারা কায়িক শ্রম বা অনেক বেশি পরিশ্রম করে, তাদের দেখা যায় এই হ্যান্ড জিওমেট্রিটা আলটিমেটলি কাজ করে না, ঠিক আছে, কারণ কি তাদের ওই হাতে যে দেখা আছে না, সেটা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, এই জন্য এটা কাজ করে না। সো দেখা যায় আমরা ফিঙ্গারপ্রিন্টে কি করি, বেশি সুইটেবল বলি। ওকে, তারপর হচ্ছে আইরিশ বা রেটিনা স্ক্যান। আসি এবার, তাহলে আইরিশ বা রেটিনা স্ক্যান অলরেডি জানি, চোখের এই যে ইয়াটা করে, এগুলো হচ্ছে কিন্তু গভীর, মানে অনেক বেশি যে এখানে সিকিউরিটি দরকার, সেখানে কিন্তু কি করা হয়, এটা ইউজ করা হয়, ঠিক আছে। বিভিন্ন ধরনের যে গবেষণা যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংকের লকার টকার যখন আছে, তখন দেখবেন তারা আইরিশ বা ইয়া করে। ওই মুভিতে দেখেন না, যেমন হচ্ছে কি, কোন মুভি বলবো, শাহরুখ খানের একটা মুভি আছে যে সে চুরি করে কোন একটা ইয়াতে যায়, দীপিকা পাডুকোন টাডুকোন সহ অনেকগুলো মিলে একটা জায়গায় যায়, নাচানাচি করি, দুবাই থেকে চুরি করে নিয়ে আসে, কি জানি নাম ভুলে গেছি। তো ওই মুভিতে দেখবেন হচ্ছে কি করে, এই চোখের ইয়াটিয়া করে, তারপরে হচ্ছে আবার যদিও বা অনেক সহজ লাগে, হ্যান্ডশেক করলো, আপনার হাতের ইয়াটা চলে আসলো, শেষ, ঠিক আছে, এত বেশি সহজ না, অনেক কিছু কঠিন আছে। তো এই সকল জায়গায় আমরা আইরিসে ব্যবহার করি, কিন্তু আইরিসের এখানে কিন্তু একদম শতভাগ ফলাফল পাই, এখানেও দাম অনেক বেশি, কস্টিংটা অনেক বেশি হয়, ঠিক আছে, শতভাগ ফলাফল পেলেও। কিন্তু এখানে আবার অসুবিধাটা কি, অসুবিধা হচ্ছে যারা চশমা পরি, যারা চশমা পরি তাদের দেখা যেতে পারে এখানে সমস্যা হতে পারে। তবে তুমি যখন বারবার একটা ডিভাইসে যখন তাকায় থাকবা, তখন দেখা যেতে পারে তোমার চোখে সমস্যা হতে পারে। সো এই সকল সমস্যা কিন্তু এখানে হইতে পারে, ঠিক আছে। সো এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল, বেশি মেমোরি দরকার হয় চোখে চশমা ব্যবহার করে, এই দেখছেন এইগুলো ব্যয়বহুল, বেশি মেমোরি দরকার, চোখে চশমা পরে, এই সকল জিনিসগুলোতে। এছাড়া হচ্ছে ওই আলোর পর্যাপ্ততার কারণে এখানে ঝামেলা হইতে পারে। তাই এই জিনিসগুলো হচ্ছে এখানে আছে। আর এগুলোতে এত খুবই কম সময়ের কথায় হাতের আঙ্গুলের ছাপ থেকেও তুলনামূলক অনেক বেশি। সো এই হইতেছে আমাদের মোটামুটি মেইন জিনিসপাতিগুলা, যেগুলো হচ্ছে কি করে একজন মানুষকে কি করে বলেন তো, একদম সুন্দরভাবে সলভ করা, মানে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করে আর কি, ঠিক আছে। তারপরে আমাদের যেগুলো আছে সেগুলো তো ডিএনএ, ডিএনএ মানে জানি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ডিএনএ টেস্ট করা হবে, তাহলে হচ্ছে দেহ কি কোনো মানুষের দেহ কোষ থেকে ইত্যাদি নিয়ে আলটিমেটলি কি করা করা হয়। এটা কাজ কি, অপরাধী শনাক্তকরণে আমরা ডিএনএ টেস্ট করে থাকি, পিতৃত্ব শনাক্তকরণে, তারপর হচ্ছে বিকৃত শবদেহ, মানে যে সকল মৃতদেহগুলো তুমি একদম মানে শনাক্ত করতে পারো না, এটা কিন্তু এটা উদ্দীপক হতে পারে, ভালো উদ্দীপক, যেটা হচ্ছে রানা প্লাজা। রানা প্লাজায় যে ধর্ষণ হয়েছিল সম্ভবত আরো 10 বছর নাকি 12 বছর আগে, ওই ধর্ষণের কারণে অনেক অনেক মানুষ মারা গেছে, ওইখানে তাদেরকে শনাক্ত করা যায় নাই, তখন দেখা গেছে কি করছে, এই জিনিসটাতে আমরা এটা ইউজ করে থাকি আর কি, ঠিক আছে। আর ডিএনএ টেস্ট করার জন্য আমরা রক্ত, তারপর আরো কিছু কি কি স্যাম্পল ইউজ করি, সেটা পরীক্ষা আসে, সেটা আমরা কি করবো বলেন তো, দেখে নিব। ওকে,
সুবিধা অসুবিধা অলরেডি এখানে দেওয়া আছে, আর কিছু বলবো না এখান থেকে। এবার আসি ভয়েস রিকগনিশন। ভয়েস রিকগনিশন নিয়েও ছোটবেলায় একটা মুভি দেখছিলাম, সেটা হচ্ছে কি করে, ওটা পাসওয়ার্ড বলতে হয়, ঠিক আছে, ও কি করে ওর মুখ থেকে পাসওয়ার্ডটা বের করে রেকর্ড করে, দেন কি করে ওই রেকর্ডিংটা পাঠিয়ে দেয়, দেন ও তারপর ওর বাপে কি করে ওইটা দিয়ে এই পাসওয়ার্ডটা দিয়ে মানে বোমাটা একটা ডিফিউজ করে, এরকম টাইপের কিছু একটা মুভি ছিল, তো এটা দেখছিলাম। তো এই ভয়েস রিকগনিশনের কথা যদি বলি, এগুলো এত বেশি দরকার নাই, জাস্ট এমনি বলার জন্য বলা। এই ভয়েস রিকগনিশনে কি হয়, তোমার ভয়েস শুনে সে কি করবে, চিনবে, ঠিক আছে, এটা হচ্ছে কি ভয়েস রিকগনিশন। তা ভয়েসে আমার এটা ঝামেলা কি, ঝামেলা হইতেছে এবার আমার এখন কথা যে এরকম হচ্ছে, আমার যদি ঠান্ডা লাগে বা সর্দি লাগে সেম কথা হবে না, এইগুলো হচ্ছে ঝামেলা। তাহলে এই ভয়েস রিকগনিশন এগুলো হচ্ছে ফাও পদ্ধতি। এই দেখেন এগুলো লিখছে, এই সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম, ঠিক আছে, এই অসুস্থতার কারণে যেমন ঠান্ডা কাশি এগুলো লাগলে এটা কি হয় বলেন তো, পরিবর্তন হয়। তাহলে এইটা নিরাপদ নয়, দেখছেন বলে দিচ্ছে একদম নিরাপদ নয়। তারপর দেখেন এখন আপনার একটা জিনিস এটা করেই থাকেন, স্বাক্ষর সই দস্তখত, ঠিক আছে, তারপরে কি সিগনেচার ভেরিফিকেশন এখনো কিন্তু আপনারা করেন, ব্যাংকেরও দেখবেন এই সিগনেচার ভেরিফিকেশন করা হয়, কিন্তু যদিও বা আমার জানা মতে এই সকল কিছু সে কি করে না, ঠিক আছে, বাট এটাও কিন্তু একটা ওয়ে মানুষকে চেনার। এবং সর্বশেষ আরেকটা যে ওয়ে আছে সেটা কি, সেটা কি নাই এখানে থাকার তো কথা ছিল, আরেকটা যে ওয়ে ছিল সেটা থাকার কথা ছিল, তো সেটা কি সিগনেচার ভেরিফিকেশন, সুবিধা অসুবিধা। আরেকটা ছিল হচ্ছে কিবোর্ড টাইপিং, ঠিক আছে, এটা হচ্ছে একটা কোনো একটা ওয়ার্ড তুমি কত সময়ের মধ্যে টাইপ করতেছে এরকম উপর ভিত্তি করে একটা কিবোর্ড স্পিকিং এর মধ্যে একটা ইয়া থাকে আর কি, যদিও এখানে মনে হয় নাই, ডিলিট হয়ে গেছে, বুঝলাম না, স্লাইডটা তো থাকার কথা। আর বায়োমেট্রিক্স 3টা ধাপে কাজ করে, নিবন্ধন, বায়োমেট্রিক্স এক্সট্রাকশন, সংরক্ষণ, তুলনা, ম্যাচিং। এটা আলটিমেটলি 4টা ভাগে ভাগ করা হয়েছিল এখানে। আপনাদের যে বইটা আছে তাহলে মোটামুটি বায়োমেট্রিক্সের যে টপিকটা আছে সে বায়োমেট্রিক্সের টপিকটা শেষ। এটা হচ্ছে এটা, এই বায়োমেট্রিক্সের এই জিনিসটা হচ্ছে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্যগুলো এত বেশি দরকার নাই। হ্যাঁ, সবগুলো টপিকের মুভি দেখে ফেলছেন? না ভাই, সবগুলো টপিকের মুভি দেখি নাই, আর আমার সিগনেচারও কিন্তু এখনো দিতে পারি না, ঠিক আছে। সো সিগনেচার যাতে নকল না হয়, মানে আমি বাংলায় দিলে ভালো হয়, ঠিক আছে, বাংলায় লিখলে আমি এরকম সুন্দর একটা নাম লিখতে পারি, এই না এই দটা হচ্ছে একটু অন্যরকম স্টাইল করে লিখি আর কি, ঠিক আছে, এই সুন্দর দটা একটা ইউনিক স্টাইলে থাকে। তারপরে যদি হাসান লিখতে হয় তাহলে আমার দন্ত শলিকাটাও যদিও বা একটু চেঞ্জ, তাহলে হাসান লিখতে গেলেও দেখা যায় কি হয়, এরকম একটা আলাদা চেঞ্জ হয়। তাহলে বাংলা লিখতে বললে এরকম হচ্ছে আমি সুন্দরভাবে এটা কি করে দিই, সাইন লিখে দিই। কিন্তু যখন ইংলিশে বলে এমনি সিম্পল নাহিদ লিখে দিই। এখনও যদিও বা কেন জানি ওই এক এক সময় এক এক রকম সাইন হয়ে যায় সিগনেচার করতে গেলে, ঠিক আছে, এই জন্য বলি বাদ, সিগনেচারই বাদ। তো আসি ক্যাপচার, ক্যাপচার করার পর এক্সট্রাকশন, তারপর হচ্ছে কম্পারিজন, তুলনা করে দেন ম্যাচিং করবো। এটা কার সাথে যায়, এটা হচ্ছে বায়োমেট্রিক্সের সাথে, এটা একটু করে মনে রাখবেন, ঠিক আছে। বায়োমেট্রিক্সের মেন ইয়েটা কি, আইরিশ রেটিনা স্ক্যান হয়েছে, বুঝলাম চোখে চশমা থাকলে ঝামেলা হইতে পারে, ওই সেগুলো কথা বলছি, ওকে। তাহলে এই ক্যাপচার ইত্যাদি এগুলো হচ্ছে কার মধ্যে পড়ে, এটার মধ্যে পড়ে, ওকে। আচরণগত বৈশিষ্ট্য দেখেন, আচরণগতর মধ্যেও মনে রাখতে বলছিলাম, হাতে করা স্বাক্ষর ইয়েস, ডিএনএ পর্যবেক্ষণ না, কণ্ঠস্বর যাচাই ইয়েস, শেষ। আমি হাতে করা এই আচরণগতটা মনে রাখবেন, বাকি সবগুলো হচ্ছে কি শারীরিক দৈহিক গঠন যেটা আছে সেটার মধ্যে পড়ে, ওকে। তারপর আসি মানুষকে ইউনিক হিসেবে শনাক্ত করার প্রযুক্তি কি, ইউনিক হিসেবে শনাক্ত করা হইতেছে বায়োমেট্রিক্স পদ্ধতিতে ইউনিকভাবে শনাক্ত করা যায়। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, ইউনিক অদ্বিতীয় সেম কথা ভাই, বায়োমেট্রিক্স। তারপর আসি মোবাইল সিম কয় আপনারা কিন্তু কি করেন, ফিঙ্গারপ্রিন্ট দেন, তাহলে এটাও কি হবে, এটা হবে আমাদের উত্তর বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে। তারপরে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি, ব্যক্তিকে অদ্বিতীয় ভাই কতবার সেম কোশ্চেন আসছে, এটাও সেম জিনিস, বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার হতে পারে কোথায়, জাতীয় পরিচয়পত্রে, ইয়েস জাতীয় পরিচয়পত্র আমরা ইউজ করি, পাসপোর্টে, ইয়েস পাসপোর্টে ইউজ করি, জন্ম নিবন্ধনে আমরা করি না, অনেকগুলা গাইডে দেখা গেছে মাঝে মধ্যে জন্ম নিবন্ধন দিছে, ভাই আমরা বিদেশে না, বাংলাদেশের জন্ম নিবন্ধন আমি কখনো দেখি নাই, ঠিক আছে, বর্তমান সময়ের জন্ম নিবন্ধন জানি না, বাট হওয়ার কথা না, আনসারটা ওয়ানই হওয়ার কথা, ঠিক আছে, আনসারটা কি হওয়ার কথা, 1 নাম্বারই হওয়ার কথা। বাংলাদেশে বর্তমানে জন্ম নিবন্ধন আমি দেখি নাই, প্রথম দুইটাই আসে, অনেকগুলো জায়গায় আমি দেখছি এই জন্ম নিবন্ধন এটা আসে, বাট এটা হওয়ার কথা না আমার মতে। আচ্ছা শেষ, এই জিনিসগুলোই ঘুরে পেঁচে আসে, ঠিক আছে, আমি জাস্ট সিলেক্টিভ কিছু এমসিকিউ রাখছি আর কি। এবার সে বায়ো ইনফরমেটিক্স, এমসিকিউর জন্য অনেক বেশি ফেভারিট একটা টপিক, বায়ো ইনফরমেটিক্স, বায়ো আছে, ইনফরমেশন আছে, আবার ইয়াও আছে আর কি, ঠিক আছে। সো বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, সবার আগে তো এটা অবশ্যই মাস্ট আমাদের দেখে নিতে হবে বায়োমেট্রিক্স কাকে বলে। তাহলে বায়ো ইনফরমেটিক্স হলো এমন একটা আন্তঃশাসীয় ক্ষেত্র যা জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি ও সফটওয়্যার টুলস কি করে উন্নয়ন করে।
তাহলে এখানে জীববিজ্ঞান আছে, আইসিটি আছে, সবকিছুই কি হবে বলেন তো এখানে করা হবে। তাহলে এই বায়োমেট্রিক বলতে সফটওয়্যার হিসেবে আমরা কি জাভা, এক্সএমএল, পাল, সিসি প্লাস প্লাস, পাইথন, এসকিউএল, এই এসকিউএল হচ্ছে একটা ডেটাবেস সফটওয়্যার। এখানে আমরা ডেটাগুলো কি করবো, সংরক্ষণ করবো, এই জন্য এসকিউএলটা দরকার। এই ম্যাটল্যাব, স্প্রেডশিট অ্যানালাইসিস, এগুলো আমরা কি করে থাকি বলুন তো, ব্যবহার করে থাকি। ওকে, বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগ বা ব্যবহার এমসিকিউতে আসছে মাস্ট, কোনো না কোনো একটা বোর্ডে এমসিকিউতে আসছে মাস্ট, ঠিক আছে, এমসিকিউতে আসছে এটা। তাহলে এখান থেকে আমরা কি কি দেখবো ভাইয়া, কোথায় কোথায় এটা ব্যবহার করা হয়, এটা আপনারা বলতে পারেন হচ্ছে যেগুলো আসে আর কি। ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালিসিস, জিন ফাইন্ডিং, জিনোম সমাগম, ড্রাগ নকশা, এই দেখেন ড্রাগ নকশা আবিষ্কার, এগুলোতে আসছে। প্রোটিনের গঠন, প্রোটিনের ভবিষ্যৎ, তারপর হচ্ছে প্রোটিনের মিথস্ক্রিয়া, ঠিক আছে, এই যে কাজগুলো আছে না, এই কাজগুলোতে আমরা কি করে থাকি, বায়ো ইনফরমেটিক্স যেটা আছে সেটা কি করে থাকি, ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে মেইনলি আসে। আর এখানে যেগুলো ব্যবহার করতে আসছে সবগুলো একটু দেখবেন, আর যেগুলো দাগ দিছি সেগুলো আসছে পরীক্ষায়। যেমন দেখেন প্রোটিনের সিকোয়েন্স তৈরি করতে বলছে, প্রোটিনের সিকোয়েন্সকে ডাকে দিছিলাম, প্রোটিন মিথস্ক্রিয়া, প্রোটিনের গঠন, ঠিক আছে, এই প্রোটিনের সিকোয়েন্স এগুলা। প্রোটিনের সিকোয়েন্স কে করে এই বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স থেকে এত বেশি সিকিউ আসে না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বলছিলাম। বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্রে ডিএনএ ম্যাপিং, ইয়েস। জিন ফাইন্ডিং, ইয়েস। মেশিন লার্নিং, না, মেশিন লার্নিং তো এআই, তাহলে আনসারটা কি হবে, প্রথমটা। ওকে, তারপরে কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য, বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য কি, জৈবিক ডেটার সমাহার, বায়োলজিক্যাল সকল ডেটার এখানে কি থাকবে বলেন তো, সমাহার থাকবে। কোথায়, এই বায়ো ইনফরমেটিক্সে। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগকে কি বলা হয়, বায়ো ইনফরমেটিক্স বলে। আপনারা যারা সংক্ষেপে চান তারা এই জিনিসটাও কি করতে পারেন, মুখস্থ রাখতে পারেন। ওকে, আসি পরেরটা আসি। জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহৃত হয় কোনটা, জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স। আমি কোনো একটা শর্ট মানে ওয়ান শর্ট ক্লাসে মনে বলছিলাম এটাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মনে বলছিলাম, ঠিক আছে, অনেকগুলো কমেন্ট আসছে, ভাই জিন ফাইন্ডিং গবেষণায় বায়োমেট্রিক্স হবে, এই সেখান থেকে আমার এখনো মনে আছে এটা কি হবে, বায়ো ইনফরমেটিক্স হবে। ওকে, সো তারপরটা, আচ্ছা তারপরে নাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা একটা অনেক বেশি একটা হট টপিক ছিল আমাদের বর্তমান সময়ে, মানে গত বছরে দেখা গেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে অনেক বেশি কোশ্চেন আসছে। সো জেনেটিকের একটু ব্যবহার ক্ষেত্রটা দেখবো, যদি বা স্লাইডে ব্যবহার ক্ষেত্রটা নাই, এমসিকিউর জন্য ব্যবহার ক্ষেত্র প্রত্যেকটা মাস্ট। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা দেখবেন যখন এমসিকিউগুলো সলভ করবো তখন দেখবেন এই জিনিসগুলো একদম সহজ হয়ে গেছে, তখন জিনিসগুলো কি করতে পারতেছি, সহজে ধরতে পারতেছি। যেমন দেখেন এখানে অনেক কিছু লিখছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক কিছু বলা আছে, ঠিক আছে, এগুলো একটু আপনারা পড়তে হবে আপনাদের। ওকে, এই জিনিসগুলো এখানে পড়তে হবে আপনাদের। যেমন ডিএনএ এর পূর্ণরূপ কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অলরেডি বলছি। তারপর হচ্ছে এটা জেনেটিক মডিফিকেশন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, তাহলে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকেই কি বলা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে, ঠিক আছে। এটার মাধ্যমে হচ্ছে আমরা কিসের জন্য একটা ওষুধ তৈরি করি, নামটা ভুলে গেছি, একটা কি জানি বলে, প্যাটাস মুখে আসছে না, ঠিক আছে। আমি যখন এমসিকিউগুলো সলভ করব তখন আসলে দেখবেন। এছাড়া হচ্ছে উন্নত জাতের ধান তৈরি করতে পারি, তারপর যেখানে আমিষের অভাব কম আছে সেখানে আমিষ কীভাবে ইনক্লুড করা যায়, এই সকল যে কথাবার্তাগুলো আছে এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে বলা আছে, ঠিক আছে। এখানে ধাপগুলো বলা আছে, যদি আপনারা যদি তো সায়েন্সের কেউ নাই, তো সায়েন্সের যারা ছিলেন তাদের জন্য এই ধাপগুলো আসলে আবার দরকার ছিল আর কি। তো আপনাদের জন্য এইগুলা জাস্ট এমনি হালকা পাতলা রিডিং দিবেন, ক্ষতিকারক দিকগুলো নিয়ে এখানে কথাবার্তা বলছে, যদিও বা এখানে কিছু নাই। সো এখানে একটা জিনিস মিসিং গেছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ব্যবহারটা আছে সেই ব্যবহারটা থেকে মাস্ট আসবে এমসিকিউ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর দেখা যায় কে, বায়ো ইনফরমেটিক্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োমেট্রিক্সের মধ্যে আমাদের ঝামেলা লেগে যায়, ঠিক আছে। সো সেই দুইটা থেকে এমসিকিউ আসবেই মাস্ট। সো একটু ব্যবহারগুলো আমরা কি করবো দেখবো। সো আমরা একটু এমসিকিউ সলভ করি, তাহলে দেখবেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে হালকা পাতলা আমাদের বিস্তর কি হয়ে যাবে বলেন তো, ধারণা আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আসি উচ্চ ফলনশীল। এই প্রথম কথা, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের জন্য কোনটা ব্যবহার করব আমরা, এটা আমরা ব্যবহার করবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার ওই যে জিনটা আছে সেটা পরিবর্তন করে আরেকটা লাগাই দেওয়া হয়, ঠিক আছে, এই জন্য এটা আমরা ইউজ করে থাকি। ওকে, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্রে কোনটা, চিকিৎসা হয়ে গেছে, আসলে এটা হবে কি চিকিৎসা। এই চিকিৎসা ক্ষেত্রে কোন একটা ওষুধ তৈরি করতে ব্যবহার করে, তো নামটা আসছে না সম্ভবত, ডায়াবেটিস রোগীদের জন্য কি জানি করা হয়, ইনসুলিন মনে হয় সম্ভব, এই ইনসুলিন আছে না, এই ইনসুলিন তৈরি করতেও মনে হয় এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আমি মনে হয় একমত, ঠিক আছে, যদিও বা ভাই বায়োলজি পারি না, আমার হচ্ছে একটা ইচ্ছা ছিল
আচ্ছা আসলে আমার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল হচ্ছে আমি কখনোই মেডিকেল পরীক্ষা দিব না, ঠিক আছে। কেন জানি আমি অন্যদের দেখা দেখি আমি একটা মেডিকেলের টেস্ট পেপারও কিনছি, আর কিনলাম সমস্যা কি, ঠিক আছে। আমি মেডিকেলে দেখা দেখি টেস্ট পেপারও কিনছি, দেন আমি ওইখানে মনে হয় নাকি এক্সাম সেন্টারে ভর্তি হয়েছি নাকি জানি না, বাট আমি এটা করছিলাম। আমার দেওয়ার কোনো ইচ্ছাই নাই, কারণ আমি রক্তই দেখতে পারি না, ঠিক আছে। আমার কিন্তু আবার একটা মানে ঝামেলা, সেটা হচ্ছে আমি আসলে হচ্ছে রক্ত দেখতে পারি না। যদি রক্ত দেখি দেখা যাবে ওই যার রক্ত হচ্ছে তার দেখার আগে আমি নিজে ফিট হয়ে পড়ে গেছি এখানে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমি মেডিকেলে কখনোই অ্যাপ্লাই করি নাই, ঠিক আছে। এই জন্য মেডিকেল থেকে সবসময় দূরে। তো এই জন্য হচ্ছে বায়োলজিক্যাল এই সকল টার্ম আমার ভালো লাগে না। তো ইনসুলিনই হওয়ার কথা। ওকে, তারপর হচ্ছে নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশল কে থাই, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা করে থাকি। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে বলেন, জনককে পল বার্ক আর জ্যাক উইলসন, এই দুইজনের মধ্যে একজন হবেই, দেখে নেবেন, ঠিক আছে। এই এমসিকিউটা আমি অনেকবার মুখস্থ করছি কিন্তু মনে থাকে না এই এমসিকিউটা, ঠিক আছে। তাও আপনারা একটু দেখে নেবেন, কারণ এই দুজনের মধ্যে আমার ঝামেলাটা বাজে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, ইয়েস। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, ইয়েস। খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়, না, ব্যক্তি শনাক্ত আমরা করতে পারবো না। আমাদের আনসারটা হচ্ছে প্রথমটা। ওকে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা হচ্ছে BRRI বিডি, কি বলছে, উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা সবাই পারি আমরা। তারপরে প্রতিষ্ঠানটির সাফল্য দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, ইয়েস, টাকা পয়সা প্রচুর আসবে। জীববৈচিত্র্য পথ সুগম হবে, হ্যাঁ, জীববৈচিত্র্য পথ সুগম হবে। ধানের প্রযুক্তি বিলুপ্ত হবে, ইয়েস। নতুন নতুন ধানের যখন আসবে তখন দেখা যাবে ওই প্রযুক্তিটাও বিলুপ্ত হবে, ঠিক আছে। জীববৈচিত্র্য তৈরি হবে, আগে যেরকম আছে সেরকম থাকবে না। অর্থনীতির উন্নয়ন অবশ্যই হবে। বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার করতে, বায়ো ইনফরমেটিক্স চলে আসলো কেন এখানে? জৈব প্রযুক্তি, এটা হইতে পারে জীবাণু অস্ত্র তৈরি, হ্যাঁ জীবাণু অস্ত্র তৈরি। মহাকাশ গবেষণা না, মহাকাশ গবেষণা না। ওকে, বাবুর চিকিৎসা পদ্ধতি, বাবু সাহেব এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং করছে, বাহ খুব সুন্দর। তার বাবা অন্য একটা প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল। তাহলে বাবু যেহেতু ঘরে বসে ড্রাইভিং করছে, তাহলে বাবুর জন্য হচ্ছে কি ভার্চুয়াল রিয়ালিটি, ঠিক আছে। আর বাবার ব্যবহৃত প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেশীয় প্রযুক্তি বিলুপ্তি করতে পারে, ইয়েস। ফলন কমে যাওয়া না, ফলন কমে যাবে না, ফলন বাড়বে, আবার নতুন রোগের সৃষ্টি হতে পারে, ইয়েস। এগুলো হইতেছে সীমাবদ্ধতা কার? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। এই এমসিকিউ গুলো দেখলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখে আপনার কিওয়ার্ডগুলো, ওই উদ্দীপক সিকিউ যে উদ্দীপকের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো নিয়ে অনেক অনেক বেশি কি হয়ে যাবে বলেন তো, ধারণা হয়ে যাবে। তারপরটা আসি লাস্ট টপিক, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ টপিক। আমরা এটা পরে অনেকগুলো সিকিউ সলভ করব, এবং সাথে 2024 সালে আসা কিছু কোশ্চেন আছে, সেগুলো ইনশাল্লাহ কি করবো বলেন তো, সলভ করব। আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে। ওকে, লাস্ট টপিকটা পড়ি। ন্যানো আছে, ন্যানো মানে কি 9, ন্যানো মানে কি ভাইয়া 9। ওকে, তো আলটিমেটলি আমরা এখান থেকে যদি লিখি 1 nm মানেই হইতেছে ন্যানোমিটার, তাহলে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 ইনভার্স 9 কত ভাইয়া মিটার, এটা এখানে যদি বলা আছে। ওকে, 1 ন্যানোমিটার ইকুয়াল টু এত, আর 1 মিটার ইকুয়াল টু কত হবে, তখন উল্টে যাবে, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে ন্যানো টেকনোলজি কাকে বলে, এটা তো অবশ্যই আমাদের জানতে হবে। ন্যানো টেকনোলজি হচ্ছে কি, ন্যানো টেকনোলজি হচ্ছে এটা, ঠিক আছে। ন্যানো টেকনোলজি হচ্ছে দুইটা অংশ আছে, একটা টপ আপ আর একটা কি টপ আপ নাকি টপ ডাউন, আর একটা হচ্ছে কি বটম আপ, ঠিক আছে। এই ন্যানো প্রযুক্তি মূলত দুইটা পদ্ধতিতে কি করে কাজ করে, এটা বটম আপ আর হচ্ছে কি বলেন তো টপ ডাউন। ওকে, তাহলে দেখেন টপ ডাউন, টপ মানে উপরে আর ডাউন মানে কি নিচে। তাহলে এই টপ ডাউন পদ্ধতিতে নাকি বটম আপ, টপ ডাউন পদ্ধতিতে ন্যানো বৃহস্পতিতে গঠিত হয়, কোন জিনিসকে ছোট ছোট করা হয়, এই তো টপ ডাউন, ইয়েস। তাহলে বটম আপ যে পদ্ধতিটা আছে, তাহলে বটম আপ পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কি হয়ে যায়, বড় জিনিসে তৈরি হয়ে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বড় জিনিসে তৈরি করে কে, এই বটম আপ। বটম আপনি নিচে চিন্তা করেন, বটম মানে নিচে, আর উপরে উঠতে গেলে কি করতে হবে, একটু কষ্ট করতে হবে। এখানে সেম জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট 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 থেকে সেই হয়ে গেছে বড় হয়ে গেছে, যে বটম আপ। আর যে টপ ডাউন পদ্ধতিটা আছে, সেই টপ ডাউন পদ্ধতিতে কি হয়, কোনো জিনিসকে ভেঙে ছোট ছোট করা হয়, ছোট ছোট নির্দিষ্ট আকার করা হয়, কোথায়, কোনো জিনিসকে ছোট ছোট ভেঙে ছোট ছোট করা হয়, কোথায়, টপ ডাউন পদ্ধতিতে। আর রিচার্ড ফেমান কি করছেন, এটার নামকরণ করছেন, ঠিক আছে। রিচার্ড ফেমান এটা কি করছেন, নামকরণ করছেন। আচ্ছা, ন্যানো টেকনোলজিতে কি কি ইম্পর্টেন্ট সেটা এবার বলছি। দেখেন ন্যানো টেকনোলজির ব্যবহার বা প্রয়োগ, এটা আসবেই।
এটা আসবেই সিকিউতে, দেখে রাখেন। এবার এমসিকিউতে কি কি আসতে পারে সেগুলো বলি। প্রথমে রাসায়নিক শিল্প, রাসায়নিক শিল্প এটা দরকার। সানস্ক্রিন, আমরা সানস্ক্রিন ইউজ করি না অনেকে, এই সানস্ক্রিনে, ঠিক আছে, এই সানস্ক্রিন আমরা কি করে থাকি, এটা ব্যবহার করে থাকি। সানস্ক্রিন আমরা কি করে থাকি, রেনোটেকনোলজি। খাদ্য শিল্প, খাদ্য শিল্প কোথায় আলটিমেটলি প্যাকেজিং করতে, প্যাকেজিং এর সিলভারের কাজে, সিলভার তৈরি কাজে, খাদ্য স্বাদ তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করে থাকি কম আসে। ইলেকট্রনিক্স এটা একটু দেখতে পারেন, জানেন এগুলো হচ্ছে জাস্ট হালকা দেখে নিব, বাট এই যে দুইটা এগুলো একদম সিকিউতে বা এমসিকিউতে একদম আসে। এবার সেই নবায়নযোগ্য শক্তি এটা তো আছে। খেলাধুলার সরঞ্জাম যেমন হচ্ছে দেখেন এইখানে যেটা আছে টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধি, বা বাতাসে যে গলফ বল আছে তার সেটাতে একদম সেম ডিরেকশন থাকে, পজিশনটা যাতে ঠিক থাকে, সেই জন্য আমাদের কি করতে হয়, এই আমরা ন্যানো টেকনোলজির সাহায্য নিয়ে থাকি। এছাড়াও এছাড়াও আমাদের যে কম্পিউটার হার্ডওয়্যার তৈরি আছে না, কম্পিউটারের হার্ডওয়্যার তৈরি, ঠিক আছে, ইত্যাদি হার্ডওয়্যার তৈরি করার জন্য আমরা কি করে থাকি বলুন তো, এই ন্যানো টেকনোলজির সুবিধা নিয়ে থাকি। রেফ্রিজারেটরও ইউজ করে থাকি, এটা হচ্ছে ভারী শিল্প, যেমন এগুলা। তার মধ্যে এই যে কয়টা বললাম না, যেমন টেনিস বলের স্থায়িত্ব বা বাতাসে গল্ফ বলের পজিশন ঠিক রাখা, তারপর হচ্ছে কম্পিউটারের যে হার্ডওয়্যার তৈরিগুলো আছে সেগুলো তৈরি, ঠিক আছে। তারপর আর কি কি বললাম, সানস্ক্রিন, প্যাকেজিং, এই সকল কোথায় কি করি, ন্যানো টেকনোলজি। এই যে কিওয়ার্ডগুলো বললাম এগুলো পরীক্ষা আসছে, ঠিক আছে। আর এখানে তো আরো কয়েকটা দোয়া আছে, এগুলো হচ্ছে হালকা পাতলা একটু করে কি করবো আমরা দেখে নিব। ন্যানো প্রযুক্তির সুবিধা, ওই যেগুলো বলছি এগুলোর সুবিধা একটু করে দেখে নেবেন। অসুবিধা এত বেশি আসে নাই, হালকা পাতলা দেখলেই চলে। আসি টপ ডাউন পদ্ধতি, টপ ডাউন বা কি, টপ ডাউন বা বটম আপ, এগুলো কই পাইছিলাম, এগুলো পাইছিলাম হচ্ছে ন্যানো টেকনোলজিতে। ন্যানো মানে কি বোঝায়, ন্যানো বাজে বোঝায় tan ইনভার্স কত ভাইয়া, 9। অ্যাপল M11 মোবাইলটি তৈরিতে, তাহলে একটা মোবাইল তৈরি করতেছি, একটা যন্ত্রাংশ, কম্পিউটার বা একটা যন্ত্রাংশ যদি তৈরি করি তাহলে কি লাগবে আমাদের, ন্যানো টেকনোলজি। এই দেখেন এগুলোর সাথে একটু যায় বায়োটেকনোলজি, বায়োলজির সাথে এগুলো কিছু আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স কিছু বাদ। তারপরটা আসি, ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে, একটু করে মনে রাখেন, মলিকুলার কম্পোনেন্ট থেকে। কই থেকে, মলিকুলার কম্পোনেন্ট থেকে, ঠিক আছে, ওকে। তারপরে খাদ্যজাত দ্রব্যর মান ঠিক রাখার জন্য এই প্যাকেটের ভিতরে পলি থেকে এই ন্যানো টেকনোলজি। সানস্ক্রিনটা আসছে, বাট যদি বা এখানে মনে নাই, টপ ডাউন পদ্ধতিতে কি করা হয়, এটা টপ ডাউন দিছে, তার মানে ন্যানো টেকনোলজি চোখ বন্ধ করে। তারপর আণবিক পর্যায়ে ধাতব পদার্থের পরিবর্তন ও নিয়ন্ত্রণ, কোনটা, এই আণবিক পর্যায়ে ধাতব পদার্থের পরিবর্তন ও নিয়ন্ত্রণ, এটা হইতেছে কি ভাইয়া, ন্যানো টেকনোলজি। স্মার্টফোন তৈরিতে ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিবিহীনভাবে তৈরি করার জন্য কোনটা ব্যবহার করা হয়, এই ন্যানো টেকনোলজির ভাবে সম্ভব। মলিকুলার কম্পোনেন্ট থেকে কে, তাও আনসার কি ভাইয়া, তাও আনসার হচ্ছে ন্যানো টেকনোলজি। এবার আসি আমাদের 2024 সালে আসা কিছু কোশ্চেন। সালে আসা কিছু কোশ্চেন, সব কোশ্চেনের আনসার হচ্ছে ন্যানো টেকনোলজি, ইয়েস। এই জন্য টাইপ করে পড়ালে একটা ঝামেলা, যে তোমরা সবই জানো নাকি। ওকে, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে, ইয়েস, সামরিক ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব দেখতে পাই। প্রশিক্ষণে দেখতে পাই। শিক্ষাক্ষেত্রে, ইয়েস। সবগুলো কি হবে আমাদের কারেক্ট আনসার হবে। ওকে, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার হয়েছিল কোথায়, এখানে যদি বা সঠিক আনসারটা নাই, এটা আরেকটা অংশ চলে গেছে, এটা হচ্ছে দ্বিতীয়, এটা ভুল। দ্বিতীয় শিল্প বিপ্লবে কি ঘটেছিল বলেন তো, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ঘটেছিল। প্রথম এআই শব্দটি কে দিয়েছিলেন, জন ম্যাকার্থি। জন ম্যাকার্থির সাথে ছিল এআই। নিচের কোনটি কম্পিউটারে পাওয়া যায় না, নিজের বুদ্ধিমত্তা, কম্পিউটারে নিজের কি নাই, বুদ্ধিমত্তা নাই, এটা পাওয়া যায় না। তথ্য প্রক্রিয়া করার জন্য মানুষের মস্তিষ্কের মধ্যে কাজ করে কোন পদ্ধতি, এগুলো একটু ভুল দিছে। এটা হচ্ছে কি আসলে ওই নিউরাল একটা ছিল না, নিউরাল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্ক নামে একটা ছিল না, ওই নিউরাল কাকে বলে, এটা হচ্ছে, এটার আনসারটা হবে কি, তথ্য প্রক্রিয়া করার জন্য মানুষের মস্তিষ্কের মতো, মস্তিষ্কের মতো কাজ করবে কে, এটা হচ্ছে নিউরাল। ওকে, আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে কোথায়, জানি রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৈরি করার জন্য তৈরি করা হয় কিসের মাধ্যমে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই বুঝলাম না, আর্টিফিশিয়াল লার্নিং এর কয়েকটা অপশন ছিল, ওইখানে হচ্ছে আপনাদের বইতে ছিল, যদিও এটা হচ্ছে মেইন বই থেকে দেওয়া একদম রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। যদিও আমরা ওখানে এগুলোর প্রকারভেদ ছিল, বাট আমরা তো কিছু রাখি নাই, বাট এগুলো হচ্ছে এখন এমসিকিউ আসে, এগুলো একটু আমাদের দেখতে হবে। কার সার্জারিতে ব্যবহার করা হয় কোন গ্যাস, আমরা আর্গন গ্যাসটা কি করে থাকি, কার সার্জারিতে ব্যবহার করে থাকি।
স্যাটেলাইটগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে একটা স্যাটেলাইট বা মহাকাশ অভিযান নামে কিছু একটা ছিল, সেখানে দেখবেন হচ্ছে 34,000 কিলোমিটার অথবা 36K, ঠিক আছে, 36K কিলোমিটার, 34,000ও থাকতে পারে, 36,000 কিলোমিটারও থাকতে পারে। স্যাটেলাইটগুলোকে পৃথিবী পৃষ্ঠ থেকে থাকতে হয়। কোনটি জিও স্টেশনারি স্যাটেলাইট? এটা হচ্ছে বঙ্গবন্ধু 1 জিও স্টেশনারি স্যাটেলাইট, যেটা হচ্ছে আমরা 57তম রাষ্ট্র হিসেবে, কততম, 57তম রাষ্ট্র হিসেবে আমরা ইয়া করি। এগুলো হচ্ছে বয়া বুঝলাম। যখন আপনাদের কিছুদিন পরে যখন আমি কি করব, বইটা দিব, মানে বইয়ের যখন ইয়েটা দিব পিডিএফটা, তখন আপনারা এগুলো পেয়ে যাবেন। ক্যাড, CAD, এটার মানে কি কম্পিউটার এইডেড ডিজাইন, ঠিক আছে, কম্পিউটার এইডেড ডিজাইন, এটা আছে কোথায়, প্রথমটা, ঠিক আছে, ক্যাড ক্যাম, ঠিক আছে। তারপর হচ্ছে পণ্য ডিজাইন তৈরিতে আমরা কি ব্যবহার করে থাকি, পণ্য ডিজাইন তৈরি করতে আমরা এই যে ক্যাড আছে, এই ক্যাডটা ইউজ করে থাকি। বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় কোথায়? ব্যক্তি শনাক্তকরণে আলটিমেটলি কি করা হয়, বায়োমেট্রিক্সটা ব্যবহার করা হয়ে থাকে। কোন বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার সর্বাধিক দেখা যায়, কোনটার? অবশ্যই আমরা ফিঙ্গারপ্রিন্টের ব্যবহারটা সর্বাধিক কি করতে পারি, দেখতে পারি। নিম্নের কোন বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্র কোনটা? ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, ইয়েস, ম্যাপিং ও অ্যানালাইসিস, খণ্ডকরণ, প্রতিস্থাপন, ডিএনএ তৈরি, এগুলো কি করে, এই সবগুলোই করে হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এগুলো কি করে, এগুলো সবগুলোই করে হইতেছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ব্যবহার করে থাকি। মানুষের শরীরে জিনের সংখ্যা কত? সম্ভবত 30,000 নাকি 33,000, 30 অথবা 33,000 একটা হবে, ঠিক আছে, এটা শূন্য কম পড়ছে, এটাই হবে, 30 হবে, 30 অথবা 33-এর মধ্যে, একটু দেখে নেন। তাও বিজ্ঞানী মাকসুদুল করিম কি নিয়ে ইয়া করছিলেন, পাট নিয়ে গবেষণার কারণে তিনি এটা করেন। ওকে, শেষ 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 সিকিউ শেষ, ও সিকিউ বলতে এমসিকিউ শেষ। আমরা মোটামুটি কি করে ফেললাম, আমাদের যে যত সকল এমসিকিউ আছে সকল এমসিকিউ কি করে ফেললাম ভাইয়া, সলভ করে ফেললাম। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে সিকিউ সলভিং এ যাওয়া। চলেন সিকিউ সলভিং এ যাই। প্রথমে আসি ঢাকা বোর্ড। আমি কিছু সিলেক্টিভ কোশ্চেন রাখছি, সবগুলো রাখছি তা না, কিছু সিলেক্টিভ কোশ্চেন রাখছি। প্রথমে বলছে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তি। নকশা প্রণয়নে প্রকৌশলীগণ কোথায় আছে, নকশা প্রণয়ন করছে, কারখানাটা স্থাপনের উদ্দেশ্য প্রকৌশলীগণ কি করছে, কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানার ত্রিমাত্রিক মডেল তৈরি করছে। তাহলে এই যে ত্রিমাত্রিক মডেল তৈরি করছে, এটার জন্য কি করা হয়, VR, ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয়। কৃত্রিম সিমুলেটেড পরিবেশে ত্রিমাত্রিক মডেল তৈরি করছে, তার মানে কি ভাইয়া, VR, ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কি করবেন, ব্যাখ্যা করবেন, ঠিক আছে। ভার্চুয়াল রিয়ালিটির এইখানে করার ফলে কি হয়েছে সেগুলো প্রথমে বলবেন। আর এই সকল কোশ্চেনগুলোতে প্রথমে কি লিখবেন, এগুলো একটু সিকিউ লেখার একটু করে ইয়াটা বলি, আমি আমার স্টাইলে বলতেছি, ঠিক আছে, এক একজনের এক এক মতবাদ থাকবে, স্বাভাবিক বিষয়, কোনো অস্বাভাবিক কিছু না। এটা আসলাম সিকিউ ক, ওকে ভাইয়া, সিকিউ ক, কটা তো এক লাইনে লিখলাম, ওকে, প্রথম পেজে। সিকিউ খ আসলাম, প্রথমে বলতে পারে রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। সাপোজ আপনি লিখলেন রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি, রক্তপাতবিহীন কি চিকিৎসা পদ্ধতি নিয়ে ব্যাখ্যা করতে বললাম। তাহলে রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি বলতে কাকে বোঝায়, ক্রায়ো সার্জারি বোঝায়, ঠিক আছে, ক্রায়ো সার্জারি বুঝায়। রক্তপাতবিহীন চিকিৎসা বলতে ক্রায়ো সার্জারি বুঝায়। তারপরে ব্যাখ্যা করতে বসে, তারপর আপনি লিখলেন ব্যাখ্যা করা হলো। দেন আপনি এই প্রথম পৃষ্ঠায় এটা নিয়ে আপনি যা জানেন হালকা পাতলা কিছু একটা বিবরণ লিখলেন, এই, ঠিক আছে। আর আমি হচ্ছে যখন লিখতাম, আমি হচ্ছে একটু শয়তান ছিলাম, তো তখন দেখতেন এই একটা লিখছি না, এটার সামনেটা একটু স্টাইল করতাম বসে বসে, অনেক সময় পরীক্ষার মাঝে তো বুঝেন অনেক সময় থাকে, তো এরকম একটা দুইটা কি করতাম, দুইটা প্যারা, দুইটা এরকম দাগ দিতাম। ক খ প্রথম পেজে শেষ। এবার আসি গতে, এবার কি লিখবো ভাইয়া, গ। তো সাপোজ কিছুক্ষণ আগে ওই প্রযুক্তিটা কার সাথে মিলিছে, VR। তাহলে এই প্রযুক্তিটা, সাপোজ বললাম এই প্রযুক্তিটা কার সাথে মিলে, VR, তা ব্যাখ্যা করা হলো, তা ব্যাখ্যা করা হলো। তাহলে এবার এইরকম আবার সেম আগের মতো একটু প্যারা করলাম। তারপরে এবার আসবে নেক্সট প্যারা। নেক্সট প্যারায় কি হবে,
ভিআর রিলেটেড কথা, যেগুলো আমি বই থেকে শিখছি। ভিআর রিলেটেড কথা, তাহলে এখানে কোন রিলেটেড কথা? তোমার উদ্দীপকে যেই ভিআর রিলেটেড নিয়ে কথাবার্তা বলছে, যেমন এখানে কি করছে, প্রকৌশলীকরণ নিয়ে করছে, তাহলে এই প্রকৌশলীকরণ নিয়ে তুমি কিছু কথা আগে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এটা লিখবা, তারপর লিখে এটার এখানে এখানে আমি ব্যবহার দেখতে পাইছি, আর এখানে প্রকৌশলীকরণ ব্যবহার করলে এখানে দেখা যেতে পারে কি হইতে পারে, ওই কিছু সুবিধা লাইন কিন্তু লেখা ছিল যে তুমি আগে থেকে জানতে পারবা কিভাবে করতে হইতে পারে, কোথায় কি সমস্যা হইতে পারে, এটা জাস্ট লিখে দিলা। তারপর আবার আরেকটা প্যারা করবা, প্যারা করে লিখবা উদ্দীপকে দেখা যায়, উদ্দীপকে দেখা গেছে কি এই জিনিসটা যা ভার্চুয়াল রিয়েলিটির সাথেই মিলতেছে, তার মানে তারপর লিখবা তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়। তাহলে দেখো এখানে অলরেডি 3টা প্যারা হয়ে গেছে, লিখলা, লেখার পর আবার এই কথাটা লিখবা, তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, কমা দিয়ে দেন এটা ভার্চুয়াল রিয়েলিটিকে সমর্থন করে, কাজ শেষ। ঠিক আছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এভাবেই লিখতাম, প্রথম পেজে ক খ, গটা লিখতে 1.5 পেজ, বাকি কোশ্চেন কি সেখান থেকে লিখবো না, এই গটা কতটুকু, গটা হচ্ছে 1.5 পেজ, এর বেশি লিখতাম না, 1.5 পেজ। প্রথমে এখানে আপনি অনেকে দেখা যায় ভার্চুয়াল প্রযুক্তি এটা ভিআর কে নির্দেশ করে, লিখে উদ্দীপকে এটা আছে, এটা এখানে আছে, তারপরে এটা লিখে, কোনো দরকার নাই। তুমি একটু ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যেটা জানো স্যারকে বুঝাও, স্যার কি প্রথম লাইনটা পড়বে, এই প্রথম লাইন পড়ে এই প্যারাতে বুঝবে তুমি কি লিখছো। ঠিক আছে, সো এটা একটা স্ট্র্যাটেজি হইলো। দেন এবার আসি ঘ, এবার আসবো কোথায়, ঘতে। ঘতে কি বলছে, সাপোজ বললো ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক নেতিবাচক দিক সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, অথবা বললো কায়া সার্জারি যেটা আছে সেটাতে আইসিটির ভূমিকা নিয়ে কিছু কথাবার্তা বলো। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি লিখবা, বা ওই যদি তুলনা করতে বলে আর কি, সাপোজ তোমাকে বললো বায়োমেট্রিক্সের মধ্যে তুলনা, বা আচ্ছা ইতিবাচক নেতিবাচক দিক, সাপোজ তুমি লিখলা হ্যাঁ ভার্চুয়াল ওই উদ্দীপকে যে প্রযুক্তিটা ব্যবহার করেছে সেটা ভিআর, আর এই ভিআর এর কি করতেছি তুমি, আমি হচ্ছে ইতি ও নেতিবাচক দিকগুলো কি করতেছি ভাইয়া লিখতেছি, তা উল্লেখ করা হইলো। ওকে, তাহলে প্রথমে আসবা প্রথম প্যারা, তাহলে প্রথম প্যারায় কি লিখবা, প্রথম প্যারায় দরকার হইলে ভার্চুয়াল রিয়েলিটি আগে কাকে বলে, সেম আবার আগের জিনিস রিপিট হবে, কোনো সমস্যা নাই। ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, কিভাবে একটু কাজ, ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এটা পর, তারপর তুমি লিখতে পারো এটার ব্যবহার ক্ষেত্র। কাকে বলে লেখার পরে তুমি কি লিখলা, জাস্ট ব্যবহার লিখলা, লিখে তারপর তুমি ইতিবাচক নেতিবাচক দিক যেহেতু লিখতে বলছো তাহলে আগে ইতিবাচক দিকগুলো লিখে পয়েন্ট 1 2 3 এই পয়েন্টগুলো দিলা। তারপর আসি আবার তুমি লিখবা ভার্চুয়াল রিয়েলিটির কিছু নেতিবাচক দিকও রয়েছে, এই ভিআর এর কিছু কি আছে নেতিবাচক দিকও রয়েছে, তা নিম্নে উল্লেখ করা হলো। তারপর এখানে যেহেতু 1 2 3 দিছো, আচ্ছা ঠিক আছে, এখানে 1 2 কি দিবা 3 দিলা। তাহলে উদ্দীপকের আলোচনার পরিপ্রেক্ষিতে তারপর আবার সেম, তাহলে উদ্দীপকের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় ভার্চুয়াল রিয়েলিটির যেমন ইতিবাচক দিক রয়েছে তেমন আবার নেতিবাচক দিকগুলো রয়েছে। সো আমাদের উচিত, তুমি চাইলে একটা যদি তোমাকে মতামত কোনো দিতে বলে তুমি দিয়ে দাও, এটা সর্বোচ্চ 2 পেজ, এটা 2 পেজ। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো একটা 5 পেজে তোমার সুন্দর একটা কি হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 পেজে কি হয়ে যাবে, সুন্দর একটা লেখা হয়ে যাবে, এটা হচ্ছে একটা লেখার আদর্শ একটা নিয়ম। ঠিক আছে, আমি হলে তো আমি এমনি লিখবো। আবার ওই যেহেতু এখানে চারটা প্যারা লিখতে হবে, তো এই যে তাই উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা হয় না, ওই জিনিসটা আমি একটা এরকম একটা কি দিতাম, এটা নকশা করে দিতাম। এই আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ভাই আমি এই ফরম্যাটে ইউজ করছি, এক একজন এক এক ফরম্যাট ইউজ করে, এটা স্বাভাবিক। ঠিক আছে, আমার সাথে যে মিলবে তা না, আমি হচ্ছে না থাক বলবো না, এটা বললে এর ওই ঝামেলা আছে বর্তমান সময়ে, ওই জিনিসটাই জন্য আর বললাম না। ওকে, শেষে 2টা টেনে টুনে 2 পেজ না, এটা করবা না, তুমি দরকার হলে একটু কমাই লিখো, ওই যেটা গ সেটা তুমি হচ্ছে 1 পেজ লিখো। ঠিক আছে, আর 3টা প্যারাটা মাস্ট মেনটেন করো। ঠিক আছে, বা 1 পেজও না লিখে 1 পেজ লিখে ওই যে তাই উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় ওই পেজে লিখো, বাট ঘটা লেখার জন্য 1.5 পেজ রাখো, আশা করি বেটার কিছুই হবে। ওকে, তো আমরা এটা গেল শেষ, এবার আসি এটা কি বলছে, এবার দেখি ক্রায় সার্জারি হবে কি রে ভাই, এতগুলো ক্রায় সার্জারি আসছে, ভার্চুয়াল রিয়েলিটি আসছে, বুঝলাম না ক্রায় সার্জারি কেমনে হইলো, ত্রিমাত্রিক পরিবেশে কারখানা উপস্থাপন করতে বলছে, তো শতানের ঘরে শতানগুলা। আসি উদ্দীপকের উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তির শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে। দেখে পোশাক শিল্পের চতুর্থ বিপ্লবের সাথে তাল মিলিয়ে, চতুর্থ বিপ্লবের সাথে একটা বস্তু তাল মিলিয়ে চলার জন্য একটা কারখানা স্থাপন করা, যেখানে মানুষের সহায়তা ছাড়া, দেখেন মানুষের সহায়তা ছাড়াই কি করছে, অ্যাকচুয়েটর, বাইরে ভাই অ্যাকচুয়েটর কই ইউজ করছি, অ্যাকচুয়েটর আপনি ভাই ইউজ করছেন হচ্ছে রোবোটিক্সে।
তাহলে এই রোবোটিক্সটা শ্রমবাজারে কিরূপ প্রভাব ফেলবে? তাহলে এই রোবোটিক্সটা শ্রমবাজারে অবশ্যই ইতিবাচক প্রভাব বেশি ফেলবে। নেতিবাচক প্রভাব কি ফেলবে না? অবশ্যই ফেলবে, কিন্তু নেতিবাচক প্রভাবটা কম, যদিও বা আমাদের দেশে অনেক বেশি। কি নেতিবাচক প্রভাব? নেতিবাচক প্রভাব হচ্ছে কর্মসংস্থান কমে যাবে। যারা উপরের মানুষগুলো রয়েছে, যারা মালিক পক্ষ রয়েছে, তারা বেনিফিটেড হবে, কিন্তু যারা লোয়ার লেভেলে মানুষগুলো রয়েছে তারা কি হবে বলেন তো? কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। ওকে, ডান। তারপরে কোশ্চেনটা বলছে উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তি সরাসরি বিমান চালনা না করেও, সরাসরি না চালায় প্রযুক্তির মাধ্যমে সে কি করছে? বৈমানিক। বাহ, তাহলে বিমান চালানোর প্রযুক্তি কার মাধ্যমে সম্ভব হয়েছে? তার ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে, ডান। তারপরটা আসি, মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তিটি নির্ভর হয়েছে তা একে অপরের পরিপূরক। তাহলে মিস্টার ওয়াই, মিস্টার এক্স আর মিস্টার ওয়াই আর কি? তাহলে কি বলছে? মিস্টার এক্স একজন, ওকে, মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হন। বেশি ডিস্টার্ব করতেছে স্টুডেন্ট। ওকে, তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, একজন পাট বীজ উদ্ভাবন করলো আর সেগুলা, আচ্ছা, আরেকজন কি করছে? তিনি তার গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন। তাহলে দেখেন, পাট বীজ উদ্ভাবন, এই যে একটা বীজ উদ্ভাবন করলো, একটু ওয়েট। হ্যাঁ, হ্যালো। ঠিক আছে, আমি তোমাকে 10 মিনিট পর কল দিচ্ছি, 15 মিনিট পর। ওকে, তো পাট বীজ যে উদ্ভাবন আছে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। ওকে, তো পাট বীজ যে উদ্ভাবন আছে সেটা কার মধ্যে পড়ে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। আর ডেটাগুলা সংরক্ষণ করতেছে, ডেটা সংরক্ষণ, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ডেটার সংরক্ষণ হচ্ছে কি? বায়ো ইনফরমেটিক্স। তাহলে অবশ্যই ইয়েস, এই যে দুইটা আছে, দুইটা একে অপরের অবশ্যই পরিপূরক। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, ও এখন যেগুলো করলো ওইখানে যদি কোনো প্রবলেম পায়, সেগুলো তো অবশ্যই, যদি কোনো প্রবলেম পায় এটা তো এখানে সে ডেটা সংরক্ষণ করে রাখতেছে, দেন ওই প্রবলেমটা সমাধান করার জন্য সে আবার কি করবে? নতুনভাবে কি করবে বলেন তো? মডিফাই করবে। ঠিক আছে, এটা একজন বলছে ভাবি, আরে ভাবি না, আমার হচ্ছে একটা স্টুডেন্ট আছে, ঠিক আছে, ওরা যদি আমি বলি তুমি হচ্ছে আমার এখন কল দিও না, আর বেশি দেয়, কল দিয়ে এখন বললাম যে আমি এখন ক্লাসে, তোমাকে আমি পরে কল দিচ্ছি, ও বলে যে স্যার ঠিক আছে আপনি ক্লাস নেন, আমি আপনাকে কল দিতে থাকি। শতানের ঘরে শতান। তো আসি এবার এটা, ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রার প্রয়োগের মাধ্যমে, তাহলে নিম্ন তাপমাত্রার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন, কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটা সিমুলেটর অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন। ঠিক আছে, এই সকল ডাক্তারগুলো আবার আমার থেকে ভয় লাগে, সিমুলেশন পরিবেশনের মাধ্যমে সে কি করছে? লাভ করছে। তা ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতিটা কি? তাহলে অবশ্যই ক্রায়োসার্জারি। ডক্টর রতন যে চিকিৎসা পদ্ধতিটা আছে সেটা অবশ্যই কি বলেন তো? ক্রায়োসার্জারি, যেহেতু নিম্ন তাপমাত্রায় ইয়া করছে। ওকে, ক্রায়োসার্জারি নিয়ে অভিজ্ঞতা লাভের প্রযুক্তি। তাহলে অভিজ্ঞতা লাভ, এই যে সিমুলেটেড অপারেশন, তাহলে অভিজ্ঞতা লাভ করছে কি দিয়ে? ভিআর। তাহলে এই ভিআর এর শিক্ষাক্ষেত্রে ব্যবহার দেখছি, গবেষণা, ওই শিক্ষা গবেষণার সাথে আর ব্যবসা, শিক্ষা গবেষণা ব্যবসায় তাদের যে ব্যবহারগুলো আছে সেগুলো কি করে বলবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। আর একজন বলছে হচ্ছে ভাবি ফোন দিছে, আর আমি কি বসি? কোনো মেয়ে কল দিছে, মেয়েও তো কল না দিতে পারে।
ঠিক আছে ওকে। তো এবার আসি চট্টগ্রাম বোর্ড 2024 বাসার সাহেব কম্পিউটার মেলায় মোলাই গেছে না, ওকে মেলায় গেছে, ঠিক আছে। কম্পিউটার মেলায় গিয়ে একটা হার্ড ডিস্ক কিনলেন। হার্ড ডিস্কটি আকারে খুব ছোট, আকারে ছোট কিন্তু এর ধারণ ক্ষমতা অনেক বেশি। বাহ। বন্ধু প্রিন্সকে হার্ড ডিস্ক দেখানোর জন্য তার অফিসে গেল। প্রিন্সের অফিসে গিয়ে দেখলেন উক্ত অফিসের কর্মচারী একটা যন্ত্রের দিকে তাকালে দরজা খুলে যাচ্ছে। উদ্দীপকের উল্লেখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি। একটা ছোট একটা হার্ড ডিস্ক তৈরি করছে। কম্পিউটারের হার্ড ডিস্ক যন্ত্রাংশ তৈরি করে কে? ন্যানো টেকনোলজিয়া, ঠিক আছে, এটা অবশ্যই কি ন্যানো টেকনোলজি। তারপর আসি, বুঝলেন প্রিন্সের অফিসের দরজায় ব্যবহৃত প্রযুক্তি। অফিসের দিকে তাকালে, ঠিক আছে, তাকালে যেহেতু কি হচ্ছে বলেন তো, দরজা খুলে যাচ্ছে, তার মানে এটা কোন ধরনের প্রযুক্তির মধ্যে পড়বে বলেন? ফেস রিকগনিশনের মধ্যে পড়বে নাকি পড়বে না বলেন? এটা অবশ্যই কার মধ্যে পড়বে? এটা মাত্র পড়বে হইতেছে ফেস রিকগনিশন। ওকে, ফেস রিকগনিশন ব্যবহৃত প্রযুক্তি বিশ্লেষণ করো। প্রযুক্তিটা আলটিমেটলি কি ওই ফেস রিকগনিশনটা কার মধ্যে পড়ে বলেন তো? এটার মধ্যেই তো পড়ে নাকি? তাই হবে। ওকে, ফেস রিকগনিশন সম্পর্কে বলবেন। এটা হচ্ছে আপনাদের বইয়ে, আপনাদের বইয়ের বলছিলাম, বইয়ের 5 থেকে 6টা সিকিউ থাকে। সো সেই সিকিউগুলো অবশ্যই দেখবেন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে প্রিয়াঙ্কা তার ল্যাবরেটরি কক্ষে চাপ দিয়ে প্রবেশ করলেন। ওকে আচ্ছা, প্রিয়াঙ্কা চিকিৎসায় চিকিৎসক কোন পদ্ধতি ব্যবহার করেন? দেখেন প্রিয়াঙ্কাকে -20°C তাপমাত্রা অপারেশন করছে, রক্তপাতবিহীন অপারেশন। তার মানে যেহেতু এটা তার রক্তপাতবিহীন অপারেশন, তার মানে এটা কি? এটা হইতেছে ক্রায়ো সার্জারি, যেটা আছে সেই ক্রায়ো সার্জারিকে কি করবে সে নির্দেশ করে। ওকে, উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তিগুলো একই। কি প্রযুক্তি? দেখেন কক্ষে প্রবেশ করার সময় সেন্সরের দিকে তাকাইলে দরজা খুলে যায়। তাহলে সেন্সরের দিকে যেহেতু তাকানোর ফলে কি হচ্ছে, দরজা খুলে যাচ্ছে, তার মানে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ফেস রিকগনিশন। আচ্ছা, তারপরে কি বলছে? আচ্ছা আরেকটা, প্রথমে একটা ছিল আঙ্গুলের চাপ দিয়ে প্রবেশ করেন, তাহলে আঙ্গুল, এটা হচ্ছে ফেস রিকগনিশন। আর আঙ্গুলের চাপের কথা যদি বলি তাহলে এটা কি? ফিঙ্গারপ্রিন্ট। একটা ফিঙ্গারপ্রিন্ট, একটা তো। তাহলে বলছো উদ্দীপকের প্রযুক্তিগুলো মূলত একই। ইয়েস একই। তো এই দুইটাই কি বলেন তো? বায়োমেট্রিক পদ্ধতি। এই দুইটাই কি করেন? এই দুইটা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি, যার কাজ কি করে? যার কাজ হচ্ছে শনাক্ত করো, শনাক্ত করবে, শেষ। ওকে ওকে, তারপরটা আসি। গবেষক শিহাব শাহরিয়ার সকালে তার অফিসে, আচ্ছা ল্যাবে কোন প্রযুক্তি ব্যবহার করে শিহাব শাহরিয়ার দরজা খুলে থাকেন? দেখেন তিনি আসছিল, তার আঙুল কেটে যাওয়ায় তিনি ব্যান্ডেজ করে রেখেছিলেন, ফলে তার বন্ধু সাফায়াত না আসা পর্যন্ত তিনি অপেক্ষা করতে হলো। তার আঙুল কেটে গেছে, সে আর ঢুকতে পারে নাই। ওকে আচ্ছা, তাহলে তার কি? আঙুল কেটে গেছে, তাহলে আঙুলের সমস্যা। তাহলে আঙুলে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই এই প্রযুক্তিটার নাম কি হবে? এই প্রযুক্তিটার নাম হবে ফিঙ্গারপ্রিন্ট। ওকে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তিনি কি করতেন বলেন তো? দরজাটা খুলতেন। তারপরটা শিহাব শাহরিয়ার কি বললো? এই তিনি রাগ হয়ে বললেন পাসওয়ার্ড যুক্ত একটা যদি প্রযুক্তি দিতাম তাহলে ভালো। এটা কি যৌক্তিক কিনা সেটা বলছে। এটা আসলে যৌক্তিক নয়। কেন যৌক্তিক নয়? কেন যৌক্তিক নয়? এই যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, সহজে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা একজন থেকে আরেকজন রিপ্লেস করা যায় না, কিন্তু পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর। ঠিক আছে, আমাদের জন্য মনে রাখা কষ্টকর। আপনার থেকে আরেকজনের কাছে পাস হয়ে যেতে পারে, লিক হয়ে যেতে পারে পাসওয়ার্ড। কে নিছে আপনি কিন্তু বলতে পারবেন না কে দিছে বা ইয়া করছে। কিন্তু যদি ফিঙ্গারপ্রিন্ট হয় তখন কিন্তু একটা আমলনামা থাকে যে কার ফিঙ্গারপ্রিন্ট দ্বারা খুলছে বা কি হয়েছে, এটা কিন্তু জানা যায়। তাহলে এটা যৌক্তিক হবে না। ওকে, তিনি যে প্রস্তাবনাটা দিচ্ছেন সেই প্রস্তাবনাটা যৌক্তিক নয়। তার হাত কেটে গেছে, তিনি ঢুকতে পারেন নাই, তিনি বলেন ভাই পাসওয়ার্ড দেন, এটা হইল না। ওকে, তারপরটা ঢাকা বোর্ড 23 নতুন জীবকোষ তৈরি করতেছে, হাইব্রিড শস্য দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি। তাহলে এগুলো কোথায় সম্ভব হয়েছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে উদ্দীপকের দৃশ্যকল্প 1, তাহলে দৃশ্যকল্প 1-এ কে বসবে? দৃশ্যকল্প 1-এ বসবে হইতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তারপর আসে দৃশ্যকল্প 2, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা এমনকি গবেষণা ক্ষেত্রে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে, চতুর্থ শিল্প বিপ্লব নাম দিছে। বুঝতে দৃশ্যকল্প 2-এ প্রযুক্তিটির ব্যবহার, তাহলে মানুষের পরিবর্তন অন্য কিছু ব্যবহার করতেছে, মানুষের ব্যবহার সীমিত করতেছে। কে করতেছিল? করতেছিল হইতেছে রোবোটিক্স। তাহলে আনসারটা কি হবে? রোবোটিক্স। এই রোবোটিক্স নিয়ে কি করতে হবে আপনাদের? বিভিন্ন কথাবার্তা বলতে হবে, বললেন। ওকে,
তারপর কি উদ্দীপক উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ নেওয়া মানে বুঝতে পারছেন কি হয়, ভার্চুয়াল রিয়ালিটি আসে। তো দেখেন ডক্টর জেসিয়া চিকিৎসা প্রশিক্ষণ নেওয়ার জন্য জাপানে গিয়েছিলেন বিশেষ ব্যবস্থায়, দেখেন এই কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে তিনি কি করছেন, চিকিৎসা নিয়েছেন। তাহলে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে চিকিৎসা নিলে সেটা কি হয়ে যায়, ভার্চুয়াল রিয়ালিটি হয়ে যায়। তা ভার্চুয়াল রিয়ালিটি তারপরটা কি বলছে, উদ্দীপকের চিকিৎসা পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি চিকিৎসা পদ্ধতি কোনটা, চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি। এই জন্য কিন্তু একসাথে বলেছি এই ক্রায়ো সার্জারিতে আইসিটির ভূমিকাটা কি সেটা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন, কোথায় কোথায় ইউজ করতে পারে এই জিনিসগুলো নিয়ে কি করতে হবে আমাদের বলতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি কি আটকে গেছি নাকি ঠিক আছে, ওকে ঠিক দেখা যাচ্ছে, ওকে আমি মনে করছি আটকে গেছি। ওকে, ঢাকা বোর্ড 2023 সাল ডান। মিস্টার সার্জারি, আচ্ছা ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি, ডাক্তার ফুয়াদ কি করছে, ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার শীতল তাপমাত্রা প্রয়োগ করে আঁচিল অপারেশন করে দিলে রক্তপাত ছাড়াই। তাই শীতল তাপমাত্রায় রক্তপাত ছাড়াই যদি করে তার মানে কি, তার মানে হচ্ছে এটা ক্রায়ো সার্জারি। ঠিক আছে, তার মানে এটা কি ভাইয়া, এটা হচ্ছে ক্রায়ো সার্জারি নিয়ে কথাবার্তা বলতে বলছে। ওকে, তারপরটা সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি কিভাবে ওষুধ তৈরিতে সহায়তা করে। তাহলে দেখেন উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন, তার মানে এই জিনিসটা কোথায় ছিল, এই জিনিসটা ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আপনাদেরও কিন্তু আসতে পারে কোশ্চেন। তাহলে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝলাম না ওষুধ শিল্পে একটা ভূমিকা পালন করে, ইনসুলিন তৈরি এই জিনিসটা। ঠিক আছে, ওকে, তারপরটা ডক্টর রিফাতের চিকিৎসা পদ্ধতি, ডক্টর রিফাত অত্যাধিক শীতল তাপমাত্রায় কি করছে, চিকিৎসা দিছে। তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে ক্রায়ো সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারি নিয়ে কি করতে হবে, কথাবার্তা বলতে হবে। তারপরটা ডক্টর সাহেবের চেম্বারে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি জনপ্রিয়। তাহলে দেখেন তার চেম্বারের প্রবেশ পথে প্রথম দরজায় আঙ্গুল, তাহলে প্রথম দরজায় যেহেতু আঙ্গুলের ব্যবহার হয়েছে তার মানে এটা কি, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। প্রথম দরজায় যেহেতু আঙ্গুল তার মানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তারপরে কি বলছে, দ্বিতীয় দরজায় সম্পূর্ণ একটি হাত মেশিনের উপর রাখতে হয়। তো সম্পূর্ণ হাত যদি মেশিনের উপর রাখতে হয় তখন তার নাম আমরা দেখছি কি, হ্যান্ড জিওমেট্রি। তাহলে এই দুইটার মধ্যে উপকারীকে ফিঙ্গারপ্রিন্ট, অলরেডি আমরা তুলনা জানি, তাহলে ফিঙ্গারপ্রিন্টটাই অবশ্যই কি হবে বলেন তো, জনপ্রিয় হবে। ওকে, তারপর কি বলতেছে দেখেন, উদ্দীপকের বলটি তৈরি, বল কি বলে হচ্ছে লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করলেন অন্যান্য বলের তুলনায় এই বলের স্থায়িত্ব বেশি। দেখেন অলরেডি একটা ডিরেক্ট কথা ছিল, কোথায় ডিরেক্ট কথা ছিল হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে, তারপরটা ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তি জনবল তৈরিতে ভূমিকা রাখবে কি, কি বলছে ডাক্তার রাজীব মেডিকেল কলেজে ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা। তার মানে হচ্ছে ভিআর, এই ভিআরটা দক্ষ জনবল তৈরিতে রাখবে কি, ইয়েস রাখবে, কারণ সে আপনাকে বিভিন্ন জিনিস কি করতেছে বলেন তো, সহজেই আপনার সামনে উপস্থাপন করতেছে, আপনি সেখান থেকে দক্ষ হচ্ছেন। তারপরে এছাড়া বিভিন্ন কাজে সে কিন্তু কি করতেছে, আপনাকে টাইপিং বলেন এই সকল কাজে কিন্তু হেল্প করতেছে। তাহলে অবশ্যই তারা কি করবে, এই জিনিসটা করবে। তারপর ডক্টর ক এর চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতি, ডক্টর ক কি করছে, ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে নিম্ন তাপমাত্রায়, তারা নিম্ন তাপমাত্রায় যেহেতু চিকিৎসা দিছে তার মানে এটাও কি, এটা হচ্ছে সেম জিনিস, ক্রায়ো সার্জারি। তারপরটা যদি আসি, ডক্টর ক ওটিতে প্রবেশ করার পূর্বে, আর খর মধ্যে কোনটা, ডক্টর ক তিনি ওটিতে প্রবেশ করার পূর্বে একটা আঙুলের স্পর্শ করছেন, তার মানে এটার জন্য হচ্ছে কি, এটার জন্য হইতেছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নামে যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা কি করা হয়েছে, ইউজ করা হয়েছে। আর ডক্টর খ কণ্ঠস্বর, তাহলে কণ্ঠস্বর মানে কি, ভয়েস রিকগনিশন, তাহলে ভয়েস রিকগনিশন আর এটার মধ্যে কোনটা বেশি ভালো, অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটাই ভালো। শেষ, মোটামুটি 170টা স্লাইড ছিল আমাদের আজকের দুনিয়ায়। তাহলে আমাদের এই জিনিসটা শেষ, বুঝাতে পারলাম মোটামুটি, ভাইয়ের চেষ্টা করছি ভাইয়ের পক্ষ থেকে যা কিছু সম্ভব
অনেকগুলো সিকিউ কিন্তু আপনাদের ভাই কি করছি দেখাই দিছি, ঠিক আছে? 10-15টা সিকিউ উদ্দীপক দেখাই দিলাম, তারপর হচ্ছে এমসিকিউ দেখেছি, যা যা পড়তে হবে সেটা বলছি। আশা করি এই ক্লাসগুলো থেকে আপনারা সর্বোচ্চ সংখ্যক জিনিসপাতি পরীক্ষাগুলোতে কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, সো এর বাইরে আসলে কিছু নাই সিকিউতে যদি বলি, এর বাইরে আসলে কিছু নাই। হালকা পাতলা কিছু এমসিকিউ পড়তে হবে বই থেকে অবশ্যই প্রথম অধ্যায়ের জন্য। সো সেই জিনিসগুলো হচ্ছে ভাইয়া খুব শীঘ্রই দিব না, একটু লেট হবে, সেই পরে দিব। ওকে, তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক। দেখতে পাচ্ছি অলরেডি এখনো 19 জনের মতো ক্লাস করতেছেন। সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতটা ধৈর্য নিয়ে আপনারা কি করলেন, ক্লাসগুলো দেখলেন। ঠিক আছে, আপনাদের সাথে আরেকটা ক্লাস হবে আমার, তাও হচ্ছে শনিবারে হওয়ার কথা। ঠিক আছে, তো এই তো, তাহলে আজকে এতটুকু থাকুক। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া করবেন। আগামীকাল হচ্ছে ভাইয়ের একটা পরীক্ষা আছে আবার, তো পরীক্ষা যেন হচ্ছে বাসায় একটু যাই, ঘুমায় টুমায় যেন উঠে পড়াশোনা করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।